আছে সেই রাস্তায় যেখানে গেলে সবাই ঢুকে পড়ে এক অন্য দুনিয়ায়। কেমন সে দুনিয়া যেখান থেকে ভিডিও মেসেজ পাঠিয়ে কথা বলা যায়? এমন কোনো রাস্তা কি সত্যিই আছে যার এক প্রান্তে দাঁড়িয়ে একটা কালো দরজা আর একা একজন মানুষ যে থাকে অপেক্ষায় একাকী পথচারীর? কালো দরজাটা কি সেই অন্য দুনিয়ায় ঢোকার রাস্তা? আর অপেক্ষায় থাকা মানুষটা মানুষ নাকি অন্য কিছু? থাকেন কি সেই অন্য দুনিয়ায়, নাকি আমাদের এই পৃথিবীতে? চলুন শুরু করা যাক। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। হঠাৎ অহনের মোবাইল আবার চলে উঠল। স্ক্রিনে একটা ভিডিও চালু হলো। ভিডিওটা আগে কখনো দেখা যায়নি। সেখানে দেখা গেল অহন দাঁড়িয়ে আছে সেই বিশাল কালো দরজার সামনে। তার মুখ ক্লান্ত, কিন্তু সে জীবিত, অন্তত তখনও। সে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলল, যদি এই ভিডিও কেউ দেখে তাহলে বুঝবে আমি এখনো ওখানে আছি। সময় এখানে চলে না, দিন নাই, রাত নাই, শুধু অপেক্ষা। অহনের কণ্ঠ কেঁপে উঠল। তারপর সে ক্যামেরা ঘুরিয়ে দেখালো, আর আমি যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। দরজার ওপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিল, নীরব, স্থির। তাদের চোখ খোলা, কিন্তু কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, যেন তারা অপেক্ষা করছে। কিসের অপেক্ষা আমি জানতাম না, কিন্তু অহন জানত, কারণ ভিডিওর শেষ কথাটা ছিল ওরা মুক্তি চায়। আর দরজা বন্ধ না হওয়া পর্যন্ত নতুন মানুষ হারাতেই থাকবে। ভিডিওটা বন্ধ হয়ে গেল, আর তখন রাস্তার সেই কালো অবয়ব প্রথমবার আমার দিকে তাকালো। আমি শপথ করে বলছি, তার চোখের ভেতরে আমি একটা রাস্তা দেখেছিলাম, অন্তহীন, কুয়াশায় ঢাকা। আমি সেই রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে, একটা দরজা যেটা ধীরে ধীরে খুলছিল, আর ভেতর থেকে আসছিল অসংখ্য মানুষের ফিসফিসানি। ফিরে এসো, ফিরে এসো। তারপর হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। তারপর আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? সেটা আর নতুন করে জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। Voot.com পরিবারের সকল সদস্য ও প্রিয় শ্রোতা বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যা আমার খুব কাছের একজন বন্ধুর ফুফাতো ভাইয়ের সাথে ঘটেছে। ঘটনাটি শুনে আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু যতবার ঘটনাটি নিয়ে ভেবেছি ততবারই মনে হয়েছে এর স্বাভাবিক কোনো ব্যাখ্যা হয়তো সত্যিই নেই। ঘটনার স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত নাম প্রকাশ করছি না,
আমার বন্ধুর ফুফাতো ভাইয়ের ছদ্মনাম দিচ্ছি অহন, আর যে বন্ধুর কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছি তার ছদ্মনাম সিয়াম। সঙ্গত কারণেই গ্রামের নামটা প্রকাশ করতে পারছি না, তবে এটুকু বলতে পারি ঘটনাটি ঘটেছিল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি গ্রামে। এরপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি পড়ছি না। তারপরে লিখছেন, বিশেষ অনুরোধ, ঘটনাটি সিলেক্টেড হলে জানাবেন, আর সিলেক্ট না হলেও অনুগ্রহ করে জানাবেন। আপনার একটি ছোট্ট উত্তর আমার জন্য অনেক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেরি না করে চলুন ঘটনায় যাওয়া যাক। আমরা সিয়ামের মুখ থেকেই শুনে আসি সেই লোমহর্ষক রহস্যময় ঘটনা। অহনের বয়স তখন 20 বছর। হাসি খুশি, সাহসী এবং বেশ মিশুক স্বভাবের ছেলে ছিল সে। গ্রামের অনেকেই তাকে চিনত। ভূত, প্রেত, জিন কিংবা অলৌকিক কোনো বিষয় সে কখনোই বিশ্বাস করত না। এসব নিয়ে কেউ কথা বলতে আসলে সে বরং হাসাহাসি করত। ঘটনাটি ঘটে আমাদের গ্রামের একটি নির্জন রাস্তাকে ঘিরে। দিনের বেলায় রাস্তাটি একেবারে স্বাভাবিক মনে হলেও রাত নামার পর গ্রামের বেশিরভাগ মানুষ সেই পথ এড়িয়ে চলত। কারণ বহু বছর ধরে ওই রাস্তা নিয়ে নানা ধরনের গুজব প্রচলিত ছিল। কেউ বলতো গভীর রাতে সেখানে অদ্ভুত ছায়া দেখা যায়, কেউ বলতো মাঝরাতে পথ চলতে গেলে দূর থেকে কারো হাঁটার শব্দ শোনা যায়, অথচ সামনে বা পেছনে কাউকেই দেখা যায় না। আবার কেউ কেউ দাবি করত ওই রাস্তার কাছ থেকে মাঝে মাঝে মানুষ রহস্যজনকভাবে হারিয়েও গেছে। তবে এসব কথায় অহনের কোনো আগ্রহ ছিল না, বরং সে বলতো যদি সত্যিই কিছু থাকে তাহলে একদিন না একদিন আমার সাথেও দেখা হবে। তখন আমরা কেউই জানতাম না তার এই কথাটা একদিন ভয়ঙ্কর বাস্তব হয়ে উঠবে। ঘটনাটা প্রায় 7 বছর আগের। সেদিন ছিল শীতের শেষ দিকের একটা রাত। বিকেল থেকে আকাশটা কেমন যেন মেঘলা ছিল, মাঝে মাঝে ঠান্ডা বাতাস বইছিল, আর সন্ধ্যার পর পুরো গ্রামটা কুয়াশায় ঢেকে যেতে শুরু করে। সেদিন রাতে আমি আর অহন বাজারে গিয়েছিলাম। বাজার থেকে ফেরার সময় রাত প্রায় 9:30। আমরা দুজন গল্প করতে করতে হাঁটছিলাম। গ্রামের মূল রাস্তা ধরে গেলে একটু ঘুরতে হয়, কিন্তু নির্জন শর্টকাট রাস্তা দিয়ে গেলে প্রায় 15 মিনিট সময় বাঁচে। রাস্তার নাম কেউ জানত না, সবাই শুধু বলতো ওই পুরনো রাস্তা। অদ্ভুত ব্যাপার হলো গ্রামের বয়স্ক মানুষরা রাতের বেলা ওই রাস্তা ব্যবহার করত না, কারণ জিজ্ঞেস করলে তারা শুধু বলতো অকারণে রাতের পথকে বিরক্ত করতে নেই। কিন্তু আমরা এসব কথায় কখনোই গুরুত্ব দেইনি। সেদিন বাজার থেকে ফেরার সময় আমি বললাম, চল মূল রাস্তা দিয়েই যাই। অহন হেসে বলল, তুই এখনো এসবে ভয় পাস? না, ভয় না, কেমন যেন অস্বস্তি লাগে। সে হাসল, তারপর বলল, আজকে আমি ওই রাস্তা দিয়েই যাব, দেখি কি আছে সেখানে। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু অহন ছিল একগুঁয়ে। শেষ পর্যন্ত রাস্তার মোড়ে এসে আমরা আলাদা হয়ে যাই। আমি মূল রাস্তা ধরি, আর অহন একাই হাঁটা শুরু করে নির্জন পথ ধরে। সেটাই ছিল তার সঙ্গে আমার শেষ স্বাভাবিক কথা। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠেই খবর পাই অহন রাতে বাড়ি ফেরেনি। প্রথমে সবাই ভেবেছিল কোনো বন্ধুর বাড়িতে গেছে, কিন্তু দুপুর হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। তার ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই। এরপর গ্রামের মানুষ খোঁজাখুঁজি শুরু করে। সেদিন বিকেল থেকে গ্রামের কয়েকজন যুবক সেই নির্জন রাস্তার দিকে যায়। রাস্তার মাঝামাঝি গিয়ে তারা একটা জিনিস দেখতে পায়। মাটিতে পড়ে আছে অহনের মোবাইল ফোন, স্ক্রিন ভাঙা। কিন্তু আশ্চর্যের বিষয়, ফোনের ব্যাটারি তখনও চালু ছিল, আর ফোনের ভয়েস রেকর্ডার চালু অবস্থায় পাওয়া যায়। রেকর্ডিংয়ের দৈর্ঘ্য ছিল 17 মিনিট 32 সেকেন্ড। প্রথম কয়েক মিনিটে শুধু অহনের হাঁটার শব্দ শোনা যায়।
কাঁকুর চাপা পায়ের আওয়াজ, মাঝে মাঝে তার গুনগুন করে গান গাওয়ার শব্দ, সবকিছু একদম স্বাভাবিক। কিন্তু রেকর্ডিংয়ের 8 মিনিটের মাথায় হঠাৎ অহনের কণ্ঠ বদলে যায়। সে ফিস ফিস করে কথা বলে, কে ওখানে? তারপর কয়েক সেকেন্ডের নীরবতা। আবার সে বলে, হেই, কে? কিন্তু আশ্চর্যের বিষয়, রেকর্ডিংয়ে অন্য কারো কণ্ঠ শোনা যায় না। আরো কিছুক্ষণ পর হঠাৎ তার দ্রুত হাঁটার শব্দ পাওয়া যায়। মনে হচ্ছিল সে কারো পিছু নিচ্ছে। এবার সে বলে, দাঁড়ান, এই যে চাচা, দাঁড়ান। শব্দ শুনে মনে হচ্ছিল রাস্তার সামনে কোনো একজন বৃদ্ধ মানুষ হাঁটছিল, কিন্তু আশেপাশে যারা খুঁজতে গিয়েছিল তারা কাউকে দেখেনি। রেকর্ডিংয়ের শেষ 2 মিনিট ছিল সবচেয়ে অদ্ভুত। সেখানে অহনের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। মনে হচ্ছিল সে ভয় পেয়েছে। তারপর তাকে বলতে শোনা যায়, এটা কিভাবে সম্ভব? আমি তো একটু আগেও সামনে ছিলাম, এখন আবার পেছনে কিভাবে? এরপর একটা শব্দ, খুব ধীর ভারী পায়ের শব্দ। মনে হচ্ছিল কোনো কিছু তার দিকে এগিয়ে আসছে। রেকর্ডিংয়ের একদম শেষ মুহূর্তে অহনের কণ্ঠ কাঁপতে শোনা যায়। সে ফিসফিস করে বলে, না, এটা মানুষ না। তারপর হঠাৎ ভয়ঙ্কর একটা শব্দ, যেন মাইক্রোফোনের খুব কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। আর ঠিক তারপরেই রেকর্ডিং বন্ধ হয়ে যায়। অহনকে পাওয়া যায়নি, না সেদিন, না পরের দিন, না তারও পরে। কিন্তু ঘটনাটা এখানে শেষ নয়, কারণ 3 দিন পর গ্রামের এক বৃদ্ধ এমন একটা কথা বলেছিলেন যেটা শোনার পর গ্রামের অনেক মানুষ সূর্য ডোবার পর সেই রাস্তার দিকে তাকাতেও সাহস পায়নি। অহন নিখোঁজ হওয়ার পর পুরো গ্রাম যেন বদলে গিয়েছিল। প্রথম 2 দিন সবাই ভেবেছিল হয়তো কোথাও চলে গেছে, হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে। কিন্তু 3য় দিনের পর যখন থানায় সাধারণ ডায়েরি করা হলো, আশেপাশের গ্রাম, বাজার, হাসপাতাল সব জায়গায় খোঁজ নিয়েও কোনো তথ্য পাওয়া গেল না, তখন মানুষজন অন্য কিছু ভাবতে শুরু করলো। কারণ একটাই, অহন যেন হাওয়ায় মিলিয়ে গেছে। অহনের মোবাইল ফোন থেকে পাওয়া সেই ভয়েস রেকর্ডিং বারবার শোনা হচ্ছিল। গ্রামের অনেকেই শুনেছিল, কিন্তু কেউই ব্যাখ্যা করতে পারেনি রেকর্ডিংয়ের শেষের সেই ভারী নিঃশ্বাসের শব্দটা আসলে কি ছিল। অহন নিখোঁজ হওয়ার 3 দিন পর গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষদের একজন আমাদের বাড়িতে আসেন। ঘটনার স্বার্থে আমি তাকে হাজি করিম বক্স নামে উল্লেখ করছি। লোকটার বয়স তখন 60 থেকে 65 বছরের কাছাকাছি। তিনি প্রায়ই গ্রামের পুরনো ইতিহাস নিয়ে গল্প করতেন, কিন্তু সেদিন তাকে অন্যরকম লাগছিল। চোখ দুটো যেন আতঙ্কিত। আর যখন তাকে অহনের রেকর্ডিং শোনালাম, তখন তিনি কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, ছেলেটা ওর দেখা পাইছে। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি, কার দেখা? বৃদ্ধ উত্তর দিলেন না, বরং জানালার বাইরে সেই নির্জন রাস্তার দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ পর তিনি বললেন, তোমরা কি জানো অহন প্রথম না? ঘরের সবাই চুপ। তারপর তিনি একটা একটা ঘটনা বলতে শুরু করলেন, যা গ্রামের নতুন প্রজন্মের কেউই জানত না। প্রায় 35 বছর আগের কথা। এই রাস্তা সেই একই রাস্তা যেখান থেকে একজন স্কুল শিক্ষক নিখোঁজ হয়েছিলেন। তারও আগে এক গরু ব্যবসায়ী, আর তারও আগে এক ডাকপিয়ন। 3 জনের কারোরই লাশ পাওয়া যায়নি, কোনো প্রমাণও পাওয়া যায়নি। শুধু পাওয়া গিয়েছিল তাদের কিছু ব্যক্তিগত জিনিসপত্র। একজনের জুতা, একজনের ঘড়ি, আর একজনের সাইকেল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তারা হারিয়ে গেল কিভাবে? বৃদ্ধ করিম বক্স দীর্ঘশ্বাস ফেললেন। তারপর খুব নিচু গলায় বললেন,
কারণ তারা রাস্তার মানুষটাকে দেখেছিল। ঘরে তখন পিনপতন নীরবতা। তিনি বললেন, অনেক বছর ধরে গ্রামের মানুষ একটা অদ্ভুত কথা বলে আসছে। গভীর রাতে সেই নির্জন রাস্তার ওপর নাকি একজন বৃদ্ধের দেখা পাওয়া যায়। মাথা নিচু, ধীরে ধীরে হাঁটে। দূর থেকে দেখলে তাকে একেবারে সাধারণ মানুষ মনে হয়, কিন্তু সমস্যা হলো যতই তার দিকে হাঁটা শুরু করবেন ততটাই সে দূরে যেতে থাকবে। আর কেউ যদি তাকে অনুসরণ করতে থাকে তাহলে এক সময় বুঝতে হবে লোকটা আর নেই, পেছনে দাঁড়িয়ে আছে। আমার শরীর কাঁটা দিয়ে উঠল, কারণ অহনের রেকর্ডিংয়ের একটাই কথা ছিল, আপনি তো একটু আগে সামনেই ছিলেন, এখন পেছনে কিভাবে? করিম বক্স তখন ফিসফিস করে বললেন, ওই কথাটা আমি আগেও শুনেছি। আমরা হতভম্ব। বহু বছর আগে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষকের ছেলে তার বাবার রেখে যাওয়া একটা ক্যাসেট পেয়েছিল। সেই ক্যাসেটের শেষ কথাও প্রায় একই রকম। লোকটা সামনে ছিল, এখন পেছনে। এরপর শুধুই চিৎকার। করিম বক্সের গলা কাঁপছিল। হঠাৎ তিনি একটা প্রশ্ন করলেন, অহনের ফোনটা কোথায়? আমি বললাম, পুলিশের কাছে জমা দেয়া আছে। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ফোনের ভেতরে আবার যদি রেকর্ডিং চালু হয় আমাকে জানাবা। আমরা অবাক হয়ে গেলাম। আবার রেকর্ডিং চালু হবে মানে? বৃদ্ধ মানুষটা এবার আমাদের দিকে তাকালেন। আমি আজও সেই দৃষ্টি ভুলতে পারিনি। তিনি ধীরে ধীরে বললেন, যারা হারায় তারা অনেক সময় ফেরার চেষ্টা করে। কথাটা বলেই তিনি উঠে চলে গেলেন। সেই রাতেই ঘটল আর একটা ঘটনা, যেটা পুরো বিষয়টাকে আরো ভয়ঙ্কর করে তুলল। রাত প্রায় 2:30টার দিকে থানায় জমা থাকা অহনের মোবাইল ফোনটা হঠাৎ নিজে নিজে চালু হয়ে যায়। ফোনে নতুন একটা অডিও রেকর্ডিং পাওয়া যায়। রেকর্ডিংয়ের দৈর্ঘ্য মাত্র 21 সেকেন্ড। প্রথম 15 সেকেন্ড শুধু ঝিরঝিরি শব্দ, মনে হচ্ছিল প্রবল বাতাস বইছে। তারপর খুব দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, আর বারবার একটা কথাই বলছিল, পেছনে তাকাস না, ও এখন আমার পাশে দাঁড়িয়ে আছে। রেকর্ডিং এর শেষ 3 সেকেন্ডে আর একটা শব্দ ধরা পড়ে, একটা ভারী কর্কশ কণ্ঠস্বর, যেটা মানুষের কণ্ঠের মতো শোনালেও পুরোপুরি মানুষ ছিল না। সে মাত্র 3টা শব্দ বলেছিল, আরেকজন আসছে। তারপর রেকর্ডিং শেষ। আর ঠিক সেই রাতেই গ্রামের মানুষজন বলতে শুরু করে, গভীর রাতে সেই নির্জন রাস্তার ওপরে এখন আর একজনকে দেখা যায় না, দুজনকে দেখা যায়। একজন বৃদ্ধ আর কয়েক কদম পেছনে এক যুবক। অহনের নিখোঁজ হওয়ার প্রায় 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু গ্রামের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল না। বরং যতই দিন যাচ্ছিল ততই নতুন নতুন অদ্ভুত অদ্ভুত ঘটনা সামনে আসছিল। কেউ রাতের বেলা জানালার বাইরে দাঁড়িয়ে থাকা ছায়া দেখেছে বলে দাবি করে। কেউ বলেছিল গভীর রাতে রাস্তার দিক থেকেও কারো কান্নার শব্দ পাওয়া যায়। আবার কেউ কেউ শপথ নিয়েছিল ওটা অহনের কণ্ঠ ছিল। আমি সব গুজব ভেবে উড়িয়ে দিচ্ছিলাম। পুরো গ্রাম অস্বাভাবিক নিস্তব্ধ। সেদিন করিম বক্সকে দেখে আমি চমকে উঠেছিলাম। মাত্র কয়েক দিনের ব্যবধানে লোকটা যেন 10 বছর বাড়িয়ে ফেলেছে, অর্থাৎ বেশি বয়স্ক লাগছিল। যতক্ষণ না এক রাতে করিম বক্স নিজে আমার বাড়িতে এসে হাজির হলেন। সময় তখন প্রায় রাত 11টা। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, আকাশে চাঁদ নেই। পুরো গ্রাম অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। সেদিন করিম বক্সকে দেখে আমি চমকে উঠেছিলাম।
মাত্র কয়েকদিনের ব্যবধানে লোকটাকে যেন 10 বছর বেশি বয়স্ক লাগছিল। তার চোখ লাল, মুখ শুকনো আর হাত দুটো কাঁপছিল। ঘরে ঢুকেই তিনি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। তারপর বললেন, আজ যা বলবো তা আমি জীবনে কাউকে বলি নাই। আমি চুপচাপ বসে রইলাম। তিনি কয়েক মুহূর্ত মাথা নিচু করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি রাস্তার মানুষটাকে দেখেছি। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ঘটনাটা আজ থেকে 40 বছর আগের। তখন আমি যুবক। এক রাতে পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলাম। সময় ছিল রাত প্রায় 2টা। হাঁটতে হাঁটতে আমি দেখতে পাই অনেক দূরে একজন বৃদ্ধ মানুষ হাঁটছে। সাদা কাপড় পরা, হাতে লাঠি, মাথা নিচু। প্রথমে আমি গুরুত্ব দেইনি, কিন্তু কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম লোকটার সঙ্গে আমার দূরত্ব কমছে না। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপরও একই দূরত্বে। হঠাৎ আমার মনে হলো কেউ আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, পেছনে তাকাও। সেই কণ্ঠটা এতটা স্পষ্ট ছিল যেন আমার কাঁধের পাশেই দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। আর ঠিক তখনই আমার বুকের রক্ত হিম হয়ে যায়, কারণ যেই লোকটাকে আমি এতক্ষণ দেখছিলাম সে আমার পেছনে দাঁড়িয়ে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান। লোকটার কোনো গঠন নেই, চোখ নেই, নাক নেই, মুখ নেই, শুধু মসৃণ কালচে চামড়ার মতো কিছু, কিন্তু তবুও সে হাসছিল। হ্যাঁ, মুখ না থাকা সত্ত্বেও আমি বুঝতে পারলাম জিনিসটা হাসছে। আমি তখনও ভাবছিলাম হয়তো বৃদ্ধ বয়সের কান্না, কিন্তু করিম বক্স এরপর যা করলেন সেটা আমাকে আজও ঘুমাতে দেয় না। তিনি বললেন, ওই এক রাতে আমি একা ছিলাম না। আমার সঙ্গে ছিল আমার ছোট ভাই, নাম জলিল। জলিল তখন 15 বছরের ছেলে, আর সেই রাতেই জলিল হারিয়ে যায়। আমি চোখ সরিয়েছি মাত্র কয়েক সেকেন্ড। তারপর পাশে তাকিয়ে দেখি জলিল কোথাও নেই। চারপাশে ক্ষেত, রাস্তা, জঙ্গল সব খুঁজেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। শুধু রাস্তার মাঝখানে পড়েছিল জলিলের একটা স্যান্ডেল, আর মাটিতে লম্বা লম্বা টানার দাগ, যেন কেউ তাকে মাটির ওপর টেনে নিয়ে গেছে। করিম বক্স কাঁদতে শুরু করেন। মানুষ ভাবে আমার ভাই হারিয়েছে, কিন্তু আমি জানি ও হারায়নি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে? তিনি আমার দিকে তাকালেন, তারপর খুব নিচু স্বরে বললেন, ও এখনো ওই রাস্তায় আছে। ঠিক তখনই ঘরের বাইরে কিছু একটা হাঁটার শব্দ হলো। ধুপ ধুপ। আমরা দুজনই চুপ হয়ে গেলাম, কারণ শব্দটা ঠিক বাড়ির সামনে এসে থেমে গেল। করিম বক্সের মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ফিস ফিস করে বললেন, ও জানে আমি কথা বলছি। আমার গলা শুকিয়ে গেল। বাইরে তখন আর কোনো শব্দ নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর আমার জানালার কাঁচে ধীরে ধীরে 3 বার টোকা পড়ল। করিম বক্স হঠাৎ উঠে দাঁড়ালেন, তারপর প্রায় চিৎকার করে বললেন, জানালার দিকে তাকিও না। আমি জীবনে কোনো মানুষকে এত ভয় পেতে দেখিনি। আর ঠিক তখনই আমার টেবিলের উপরে রাখা অহনের মোবাইল ফোনটা নিজে নিজে চালু হয়ে গেল। স্ক্রিনে কোনো নাম্বার ছিল না, কোনো কল ছিল না, শুধু একটাই লেখা ভেসে উঠল, সে দরজার কাছে পৌঁছে গেছে। আমার মনে তখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোন দরজা? অহন কোথায় পৌঁছেছে? অহনের মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা সেই কথাটা, সে দরজার কাছে পৌঁছে গেছে। ঘরের ভেতরের বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে উঠল। আমি আর করিম বক্স দুজনেই মোবাইলের দিকে তাকিয়েছিলাম। কয়েক সেকেন্ড পর স্ক্রিনটা আবার নিভে গেল, কিন্তু করিম বক্সের মুখের চেহারা দেখে মনে হচ্ছিল তিনি এমন কিছু দেখেছেন যার কথা তিনি বহু বছর ধরে কাউকে বলেননি। আমি তাকে জিজ্ঞেস করলাম,
কোন দরজা? প্রথমে কোনো উত্তর দিলেন না, বরং জানলার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ওরা দরজার কথা জানে, মানে অহন এখন আর রাস্তায় নেই। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। করিম বক্স বললেন, আমার ছোট ভাই জলিল হারিয়ে যাওয়ার প্রায় 1 বছর পর গ্রামের একজন ফকির আমার কাছে এসেছিল। লোকটা আমাকে একটা কথাই বলেছিল, যারা ওই রাস্তা থেকে হারায় তারা মরে না, তাহলে কোথায় যায়? ফকির উত্তর দিয়েছিল, দরজার ওপাশে। তখন আমি কথাটার মানে বুঝতে পারিনি, কিন্তু কয়েক মাস পর একটা স্বপ্ন দেখতে শুরু করলাম। একই স্বপ্ন। বিশাল একটা ফাঁকা জায়গা, কোনো গাছ নেই, কোনো আকাশ নেই, সূর্যও নেই, শুধু কুয়াশা। আর সেই কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা দরজা, অস্বাভাবিক বড়, পুরনো কাঠের। আর দরজার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অনেক মানুষ, কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ শিশু, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্য। লোকগুলোর মধ্যে তিনি নিজের ভাই জলিলকে দেখেছিলেন, একেবারে আগের মতো, কিন্তু তখন চোখ দুটো সম্পূর্ণ কালো। সে শুধু একটা কথাই বলেছিল, আমাকে দেখিস না। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক তখনই অহনের ফোন আবার কেঁপে উঠল। আমার হাত কাঁপছিল। আমি ভিডিওটা চালু করলাম। ভিডিওটা খুব অন্ধকার। প্রথম কয়েক সেকেন্ড শুধু হাঁটার শব্দ, তারপর ক্যামেরার আলোয় দেখা গেল অহন হাঁটছে, সম্ভবত সেই নির্জন রাস্তা ধরেই। সে হাঁপাচ্ছিল, তার কণ্ঠ কাঁপছিল। সে বারবার বলছিল, আমার পেছনে আছে ও, আমার পেছনে আছে। হঠাৎ ভিডিওতে ক্যামেরা ঘুরে যায়, আর কয়েক সেকেন্ডের জন্য একটু ধরা পড়ে। আজও আমি জানি না ওটা কি ছিল। দূরে দাঁড়িয়ে থাকা মানুষের মতো অবয়ব, কিন্তু উচ্চতা ছিল প্রায় 7-8 ফুট। হঠাৎ সে থেমে যায়, ক্যামেরা ধীরে ধীরে সামনে উঠে যায়, আর তখন ভিডিওতে প্রথমবারের মতো সেই জিনিসটা দেখা যায়। দরজা, একটা বিশাল কালো দরজা, যেটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। অসম্ভব, ওই জায়গায় কোনো দরজা থাকার কথা না, কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দরজাটা আস্তে আস্তে খুলছে, আর ভেতর থেকে অন্ধকার বের হচ্ছে। সাধারণ অন্ধকার না, ধোঁয়ার মতো জীবন্ত কিছু। তারপর ভিডিওতে অহনের কণ্ঠ শোনা গেল, প্রথমে খুব নিচু স্বরে, তারপর চিৎকার করে, না, ওরা মানুষ না, ওরা এখনো বেঁচে আছে। করিম বক্স হঠাৎ আমার হাত চেপে ধরলেন, কারণ ভিডিওর শেষ অংশে দরজার ভেতরে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষের মুখ দেখা যাচ্ছিল। 1 জন, 2 জন, 3 জন। করিম বক্স কাঁদতে শুরু করলেন, কারণ তাদের একজন ছিল জলিল, তার ছোট ভাই, যে 40 বছর আগে হারিয়ে গিয়েছিল। আর তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা মুখ অহন, কিন্তু অহনের ভিডিও তো তখনই রেকর্ড হচ্ছিল। তাহলে সে একই সময়ে দরজার ভেতরেও দাঁড়িয়েছিল কিভাবে? ভিডিওর শেষ 3 সেকেন্ডে অহন সরাসরি ক্যামেরার দিকে তাকায়, চোখে আতঙ্ক, আর সে একটা কথাই বলে, করিম চাচাকে জিজ্ঞেস করো, উনি সব জানেন। তারপরে ভিডিওটা শেষ হয়ে যায়, ঘরের ভেতর নীরবতা নেমে আসে। আমি ধীরে ধীরে করিম বক্সের দিকে তাকালাম। তিনি কাঁদছিলেন, আর জীবনে প্রথমবারের মতো স্বীকার করলেন এই সব কিছুর শুরু তাকে দিয়ে। সেদিন রাতেই আমরা জানতে পারি 40 বছর আগে করিম বক্স আর তার ভাই শুধু রাস্তার মানুষটাকে দেখেনি, তারা এমন একটা কাজ করেছিল যার ফল এখনো শেষ হয়নি। সেদিন রাতের পর আমি আর ঘুমোতে পারিনি। অহনের ভিডিও, কালো দরজা, জলিলের মুখ,
সবকিছু মাথার ভেতর ঘুরছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল করিম বক্সের শেষ কথা। এই সব কিছুর শুরু আমারে দিয়া। আমি তার দিকে তাকিয়েছিলাম। ঘরের ভেতর তখন ঘড়ির টিকটিক শব্দ, বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু জানালার ওপাশে অদ্ভুত এক নীরবতা। করিম বক্স গভীর নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন, ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগের। তখন আমি আর আমার ছোট ভাই জলিল ছিলাম গ্রামের সবচেয়ে দুরন্ত ছেলে। আমরা প্রায় রাতের বেলায় গ্রামের বাইরে ঘুরতে যেতাম। এক রাতে আমরা ভুল করে গ্রামের প্রাচীন কবরস্থানের পাশের জঙ্গলে ঢুকে পড়ি। সেখানে আমরা একটা পুরনো ইটের কাঠামো দেখতে পাই, অর্ধেক মাটি চাপা, অর্ধেক বাইরে। লোকমুখে শোনা যেত জায়গাটা একসময় কোনো জমিদারের পুরনো স্থাপনা ছিল। কেউ সেখানে যেত না, কিন্তু কৌতূহল আমাদের থামাতে পারেনি। মাটি সরাতে সরাতে আমরা একটা লোহার রিং খুঁজে পাই। রিংটা মাটির ভেতরে বসানো ছিল। জলিল সেটা টান দেয়, আর ঠিক তখনই মাটির নিচে লুকিয়ে থাকা ভারী পাথরের ঢাকনা কিভাবে যেন সরে যায়, আর তার নিচে অন্ধকারে ঢাকা একটা গর্ত। গর্তের দেয়ালে সবকিছু খোদাই করা, মাঝখানে দাঁড়িয়ে একটা দরজা। হ্যাঁ, দরজা, যেটা কোনো ঘরের সাথে যুক্ত ছিল না, শুধু মাটির সাথে দাঁড়িয়েছিল। দরজার গায়ে অচেনা চিহ্ন, আর তার মাঝখানে আঁকা ছিল একটা চোখ। আমরা দরজাটা খুলি নাই, কিন্তু আমরা ওটার সিল ভেঙেছিলাম। সেই মুহূর্তে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। তারপর আমরা দূর থেকেও কারো হাঁটার শব্দ শুনতে পাই। আমরা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু সেই রাতের পর থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। প্রথমে গরু হারিয়ে যায়, তারপর মানুষ, আর তার কয়েকদিন পর জলিল নিজেই হারিয়ে যায়। আমি ভাবছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু দরজা তো বন্ধ হয় নাই। ঠিক তখনই ঘরের বাতি হঠাৎ নিভে যায়, পুরো বাড়ি অন্ধকারে ডুবে যায়। আর সেই অন্ধকারের মধ্যে আমরা দুইজনই একটা শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল কেউ আমাদের ঘরের ভেতরেই হাঁটছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম, আলো ঘুরিয়ে চারপাশ দেখলাম, কেউ নেই। কিন্তু মেঝের ওপর ভেজা কাদার পায়ের ছাপ ছিল, একটার পর একটা, আর সেগুলো সোজা গিয়ে থেমেছে করিম বক্সের সামনে। তিনি তখন কাঁপছিলেন। হঠাৎ তিনি চিৎকার করে ওঠেন, আমি যাব, আমাকে নিয়ে যা, আর কাউকে নিস না। আমি হতবাক হয়ে গেলাম। ঠিক তখনই ঘরের কোণে রাখা অহনের মোবাইল ফোনটি আরো একবার চালু হলো। একটা অদ্ভুত লেখা, চাচা। দরজাটা আবার খুলছে। আরেকটা কণ্ঠ, অনেক ভারী, অনেক গভীর, যেন বহু মানুষের গলা একসাথে কথা বলছে। বাতাস বরফের মতো ঠান্ডা। আর ঠিক সেই মুহূর্তে ঘরের মাঝখানে অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা আকৃতি ফুটে উঠতে শুরু করলো। একজন বৃদ্ধ মানুষ, সাদা কাপড় পরা, হাতে লাঠি। আমি আজও নিশ্চিত নই সেদিন যা দেখেছিলাম তা সত্যি ছিল নাকি ভয় আমার চোখকে প্রতারণা করেছিল। কিন্তু একটা কথা নিশ্চিত, সেদিন ঘরের ভেতরে আমরা দুজন ছাড়াও কেউ একজন ছিল। তবু ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল আর একজন, সাদা কাপড়, হাতে লাঠি, মাথা নিচু, ঠিক যেমন বর্ণনা করেছিল গ্রামের মানুষেরা। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কথা বলতে পারছিলাম না। কিন্তু করিম বক্স দেখেই ভেঙে পড়লেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি তো ফিরে এসেছিলাম, তুই আবার কেন আসছিস? লোকটা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে মাথা তুলতে শুরু করলো। আমি জীবনে অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছি, কিন্তু সেই মুহূর্তের মতো আতঙ্ক আর কখনো অনুভব করিনি। কারণ লোকটার মুখ ছিল, সেই মুখটা ঠিক নিজের মুখ না, একজন বৃদ্ধের মুখ। আবার মনে হচ্ছে বয়সও পরিবর্তিত হচ্ছে। তাদের মধ্যে আমি স্পষ্ট দেখতে পেলাম অহনকে, আরো অনেক অচেনা মানুষকে যারা বছরের পর বছর হারিয়ে গেছে। হঠাৎ
সব মুখ মিলিয়ে একটা কণ্ঠ শোনা গেল। করিম বক্স তখনও কান্না করছিলেন। তিনি বললেন, আমি তো সিলটা বন্ধ করেছিলাম। সাথে সাথে কণ্ঠটা গর্জে উঠল, না। যা শুনে আমার শরীর কেঁপে উঠল। জলিলকে আমি বাঁচাতে পারতাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। ঘরে নীরবতা নেমে এলো। আমি বুঝতে পারলাম সেদিন রাতে যখন জলিল হারিয়ে গিয়েছিল তখন করিম বক্স পালিয়ে এসেছিলেন। তিনি ভাইকে রেখে পালিয়ে বেঁচে গিয়েছেন। আর সেই দিন থেকেই শুরু হয় এই অভিশাপ। প্রতি কয়েক বছর পর পর একজন মানুষ হারিয়ে যেত, কারণ দরজা একটা নতুন মানুষ চাইত। হঠাৎ অহনের মোবাইল আবারও জ্বলে ওঠে। এবার তার মুখ ক্লান্ত, কিন্তু সে জীবিত। সেখানে দেখা গেল অহন দাঁড়িয়ে আছে সেই বিশাল কালো দরজার সামনে। মুখ ক্লান্ত, সে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলল, যদি এই ভিডিও কেউ দেখে থাকেন তাহলে বুঝবেন আমি এখনো এখানে আছি। সময় এখানে চলে না, দিন নেই, রাত নেই, শুধু অপেক্ষা। তারপর সে ক্যামেরা ঘুরিয়ে দেয়। যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। দরজার ওপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিল, নীরব, স্থির। ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে যায়, আর তখন রাস্তার সেই কালো অবয়ব প্রথমবার আমার দিকে তাকালো। সবকিছু নীরব, স্থির, কেউ কথা বলছে না, যেন অপেক্ষা করছে। কিসের জন্য আমি জানতাম না, হয়তো অহন জানত। ভিডিওর শেষ কথাটা ছিল ওরা মুক্তি চায়। রাস্তা সেই কালো অবয়ব প্রথমবার আমার দিকে তাকালো। আমি শপথ করে বলছি, তার চোখের ভেতরে আমি একটা রাস্তা দেখছিলাম, অন্তহীন, কুয়াশায় ঢাকা। আর সেই রাস্তার শেষ মাথায় দাঁড়িয়েছিল একটা দরজা, যেটা খুব ধীরে ধীরে খুলছে, আর ভেতর থেকে আসছিল অসংখ্য মানুষের ফিসফিসানি। পরের ঘটনাগুলো লিখতে বসলেও আজ আমার হাত কেঁপে ওঠে, কারণ সেই রাতের পর আমি আর আগের মানুষ ছিলাম না, আর করিম বক্স না। ঘরের ভেতর অন্ধকার নেমে আসার পর ঠিক কতক্ষণ কেটেছিল আমি জানি না, হয়তো অনেক সেকেন্ড, হয়তো কয়েক মিনিট। হুঁশ ফিরলে দেখি আমি মেঝেতে পড়ে আছি, আর করিম বক্স বসে আছেন ঠিক আমার জায়গায়। কিন্তু রাস্তার মানুষটা আর সেখানে নেই, শুধু মেঝের ওপর পড়ে আছে একটা পুরনো লাঠি। করিম বক্স সেটা দেখেই বুঝে গেলেন। তিনি ধীরে ধীরে লাঠিটা তুলে নিলেন, তারপর বললেন, সময় হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিসের সময়? তিনি উত্তর দিলেন না, বরং ঘরের কোণে রাখা অহনের মোবাইলটা হাতে নিলেন। মোবাইলের স্ক্রিনে তখন একটাই জিনিস, একটা লোকেশন, সেই পুরনো রাস্তার শেষ মাথা, যেখানে কেউ কখনো যেতে চাইতো না। করিম বক্স আমার দিকে তাকিয়ে বললেন, আজকে দরজা বন্ধ না করলে আর কোনো দিন বন্ধ হবে না। আমি জানতাম না কেন, কিন্তু তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল তিনি সত্যিই বলছেন। সেদিন রাতেই আমরা রওনা হলাম। চারদিকে ঘন কুয়াশা, চাঁদ নেই, তারার আলো নেই, পুরো রাস্তা যেন মৃত। আমরা যত সামনে এগোচ্ছিলাম ততই অদ্ভুত একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে ফিসফিস করছে। রাস্তার শেষ মাথায়, যেখানে আগে কখনো কিছু ছিল না, সেখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল কালো দরজা। আমি চোখ বন্ধ করে আবার খুললাম, তবুও দরজাটা সেখানে। এটা কোনো স্বপ্ন ছিল না। দরজার উচ্চতা অন্তত 20 ফুট, পুরনো কাঠের মতো দেখতে, কিন্তু কাঠ না, কারণ ওটার গায়ে অসংখ্য হাতের ছাপ। দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। কর্কশ ঠান্ডা বাতাস, আর সঙ্গে সঙ্গে চারপাশের কুয়াশা ঘুরতে শুরু করলো। দরজার ওপাশে কিছু দেখা যাচ্ছিল না, শুধুই অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের মধ্যে মানুষ দাঁড়িয়েছিল। অহন, জলিল, আরো অগণিত মুখ, সবাই স্থির, সবাই নীরব। হঠাৎ অহন এক পা সামনে এগিয়ে এলো। তার চোখে আর ভয় ছিল না। সে শুধু করিম বক্সের দিকে তাকিয়ে বলল, চাচা, এইবার ফিরে যান। করিম বক্সের চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, তারপর বললেন, না বাবা, এই ঋণ আমার। এরপর যা ঘটেছিল তার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি।
করিম বক্স লাঠিটা মাটিতে গেঁথে দিলেন, আর সেই মুহূর্তে পুরো জায়গাটা কেঁপে উঠল। বাতাসের শব্দ চিৎকারে পরিণত হলো। দরজার ওপাশের সব ছায়া নড়ে উঠল। তারপর করিম বক্স দরজার দিকে হাঁটতে শুরু করলেন। 1 পা, 2 পা, 3 পা। তারপর তিনি একবারও পেছনে তাকালেন না, সোজা অন্ধকারের মধ্যে ঢুকে গেলেন। 1 মিনিট নিঃশব্দ। পুরো রাস্তা কেঁপে উঠল। কুয়াশা নেই, ফিসফিসানি নেই, দরজা নেই, শুধু নির্জন রাস্তা। সবকিছু হারিয়ে গেল। অনেকক্ষণ পর আমি বুঝতে পারলাম আমি একা দাঁড়িয়ে আছি। অহন নেই, করিম বক্স নেই, কেউ নেই। পরদিন সকালে গ্রামের মানুষ আমাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পায়। আমি তাদের সবকিছু বলেছিলাম, কিন্তু কেউই বিশ্বাস করেনি। তবু একটা বিষয় অস্বীকার করা যায় না, সেই রাতের পর থেকে আর কেউ নিখোঁজ হয়নি। কিন্তু রাত গভীর হলে গ্রামের বৃদ্ধরা এখনো একটা কথা বলে, যে ঋণ শোধ করে সে হারায় না, সে শুধু অন্যদের পথ বন্ধ করে দেয়। আর আমি এখনো মাঝে মাঝে সেই রাস্তার পাশে যাই, আর প্রতিবার যাওয়ার সময় একটা প্রশ্ন মাথায় আসে, সেদিন সত্যিই কি দরজাটা বন্ধ হয়েছিল, নাকি কেউ ভেতর থেকে আবার খুলে দেওয়ার অপেক্ষায় ছিল? ঘটনাটি শেষ হওয়ার পর অনেকের মনে হয়তো কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাবে। প্রথম প্রশ্ন, অহন কি বেঁচে আছে? সত্যি বলতে সেই রাতের পর অহনকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, তবে তার মৃত্যুরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই নিশ্চিতভাবে বলা যায় না সে বেঁচে আছে নাকি নেই। গ্রামের কিছু মানুষ অবশ্য দাবি করেন গভীর রাতে সেই নির্জন রাস্তার আশেপাশে একজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আমার দ্বিতীয় প্রশ্ন, অহনের ফোনে থাকা ভিডিওগুলো কি দেখা সম্ভব? ঘটনার পর ফোন থেকে কিছু অডিও ভিডিও উদ্ধার করেছি, কিন্তু বেশিরভাগ ফাইলই ক্ষতিগ্রস্ত। তৃতীয় প্রশ্ন, দরজাটা কি সত্যিই বন্ধ ছিল? এই প্রশ্নের উত্তর আজও অজানা। অথবা হয়তো কোনো এক অন্ধকার রাতে কোনো এক নির্জন রাস্তায় কেউ আবার সেই পথের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখতে পাবে। কিছু রহস্যের উত্তর সময়ও দিতে পারে না। তাই আজও যখন গভীর রাতে কোনো নির্জন রাস্তার পাশ দিয়ে যাই, তখন মনে হয় হয়তো সব কিছু শেষ হয়ে গেছে। অথবা হয়তো কোনো এক অন্ধকার রাতে কোনো এক নির্জন রাস্তায় কেউ আবার সেই পথের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখতে পাবে। এই ছিল ঘটনা, অনেক লম্বা ঘটনা, এবং এই ঘটনার পরে আমরা যোগাযোগ করি স্টোরি টেলারের সাথে। স্টোরি টেলার কি বলেছেন সেটা আমি একটু পড়ে শোনাই। আসসালামু আলাইকুম, আপনাদের মেইলের জন্য ধন্যবাদ। আমি নিশ্চিত করছি যে আমার পাঠানো ঘটনাটি অন্য কোনো উৎস থেকে কপি করা নয়, এবং আমি নিজেই এটা লিখেছি। তবে ঘটনাটি সরাসরি আমার ব্যক্তিগত নয়, এটি শোনা ঘটনা। এই আর কি। আমি আশা করব যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট সেকশনে কিছু একটা লিখবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে লাইকও দিয়ে দিতে পারেন, থামস আপ। আর যদি এরকম মনে হয় যে কেউ স্টুডিওতে সে ঘটনা পাঠাতে চান, তারা আমাদের ইমেল অ্যাড্রেসটি তো জানেন, সেটা মনে রাখলেই হবে, russell.booth.com অথবা russell@booth.com.pd। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এটি একটি অডিও ক্লিপ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমার নাম ফাহিম, আমার হোম টাউন খুলনাতে, কিন্তু
চাকরির সূত্রে আমি চিটাগংয়ে থাকি এখন। আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্তব্যরত আছি, আর এর থেকে বেশি ইনফরমেশন দিব না। তো আমার লাইফে ছোটবেলা থেকে কিছু কিছু ভৌতিক ঘটনা হয়েছে, তখন আমি হয়তো এগুলো বুঝতে পারতাম না। আস্তে আস্তে যখন বোঝা শিখি, 2014 সালে আমি প্রথম ভূত এফএমের কথা জানতে পারি। দেন আস্তে আস্তে করে এটা আমার একটা নেশায় পরিণত হয়। অ্যান্ড এরপরের থেকে বেশিরভাগ সময় আমি ভূত এফএম শুনতাম, লুকায় হোক, ডাউনলোড করে হোক, কিভাবেই হোক। অ্যান্ড এইভাবেই এটা আমার মানে ঘুমের কারণ হয়ে পড়ে। তো আমার লাইফে অনেকগুলো ঘটনা আছে, আমি আজকে ছোট্ট ছোট্ট দুটো ঘটনা শেয়ার করব আমার গ্রামের বাসা নিয়ে। আমার গ্রামের বাসা চাঁদপুরে, মতলব থানায়। গ্রামের নাম খিলমেহার। তো সেখানেই দুটো ঘটনা ঘটে, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো সর্বপ্রথম যে ঘটনাটা হয় আমার সাথে, সেটা হচ্ছে, জায়গায় বর্ণনাটা একটু দিয়ে নিই। একটা ব্রিজের মতো, ছোট্ট একটা ব্রিজ, এর পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে। এন্ড রাস্তা দিয়ে 15-20 কদম হাঁটার পরে আমাদের পারিবারিক কবরস্থান। এক হাতের বাম পাশে কবরস্থান, আর ডান পাশে হচ্ছে গিয়ে ধানি জমি। একটু দূরে যাওয়ার পরে ওই পাশে বসত বাড়ি। তো আমার সময়টা ঠিক মনে নাই, হয়তো বা রাত 10টা কি 11টা। গ্রামের সময় ওখানে সবাই ঘুমায় ওই সময়টাতে। তো আমরা ভাইরা যারা ছিল, আমার চাচুরা ছিল আমার সমবয়সী, আমরা শীতকালের সময় র্যাকেট খেলতেছিলাম আমাদের মাদ্রাসা মাঠে। তো মাদ্রাসা মাঠের থেকে র্যাকেট খেলে আসার সময় আমি তখন প্রচুর ঠান্ডা ছিল, বাট আমি খেলাধুলা করছি তো আমার গা ঘেমে গিয়েছিল। তো সেখানে আমি হাফ প্যান্টের থেকে একটু লম্বা, হয়তো বা 3/4 প্যান্ট পরা ছিলাম, অ্যান্ড একটা গেঞ্জি পরা ছিলাম। আমার হাতে আমার সোয়েটারটা ছিল, আর আমার বাম হাতে ছিল হচ্ছে টর্চ লাইট। আমার সাথে আমার চাচাতো ভাই ছিল সামনে, আর পিছনে হচ্ছে ফুফাতো ভাই, আমি মাঝখানে। আমি যাচ্ছিলাম ওই রাস্তাটা দিয়ে আমাদের বাড়ির দিকে ব্যাক করতেছিলাম। এমন সময় হচ্ছে ডান পাশে ব্যাক করার সময় আমার কবরস্থানটা ছিল, আমি ডান দিকে তাকায়, আমার দাদা ভাইয়ের কবর ছিল বলে আমি কবরস্থানের সাধারণত যেভাবে সালাম দেয় আমি সালাম দিলাম, দিয়ে আমি বাম পাশে জমির দিকে তাকাইলাম। তো সেখানে একটা ব্ল্যাক কালারের শ্যাডো, বলে রাখি তখন মোটামুটি মানে চাঁদের আলো ছিল, আর আলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি অন্ধকারের ভিতরে একটা কালো অন্ধকার জমাট বাঁধা। সে হচ্ছে গিয়ে জমির যে আইল হয়, আমার থেকে 15-20 হাত দূরে একটা আইলের মধ্যে ও দাঁড়িয়ে আছে, ধাপ করে বসে পড়লো। আমি যখন ওতে তাকাইলাম ও বসে পড়লো। বসে পড়ে মানে হরর মুভিতে যেরকম দেখায় যে মানুষ কুকুরের মতো যদি 4 হাত পাতে দৌড়ায়, সো আমার এখন গুজবাম্প হইতেছে এভাবে বলতে, যে ওরকম দৌড়ানো শুরু করলো। অ্যান্ড আমি তখন জিনিসটা মাথায় ক্যাপচার করতে পারি নাই যে এটা কি কোনো কিছু হবে। আমি সাথে সাথে লাইটটা দিছি, আমি হয়তো ভাবছি কুকুর টুকুর হতে পারে। অ্যান্ড টর্চ লাইট একটা মেইন ফোকাস পয়েন্ট থাকে, ফোকাস পয়েন্টটা তো যখন ওর দিকে পড়তেছে তখন ওকে দেখা যাচ্ছে না, ওখানে কিচ্ছু নেই, বাট ফোকাস পয়েন্টটা থেকে যখন ও বের হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে। অ্যান্ড জিনিসটা আমার থেকে সামনে দিয়ে দৌড়ানো শুরু করলো আমার দিকে, মানে আমার বরাবর না, আমার পাশ দিয়ে সামনে দিয়ে দৌড়াচ্ছে। প্রায় 5-7 সেকেন্ডের মতো আমি জিনিসটাকে দেখেছি। আমি সামনে আমার ভাইয়া ছিল, ওকে বললাম যে এই সাইডে তাকায় দেখো তো এটা কি। ও তাকাচ্ছে না, আমার পিছনে যে সেও তাকাচ্ছে না, আমি তাকায় আছি। দেন আমি বাসায় আসলাম, বাসায় আসার পরে ওরা আমাকে যাওয়ার সময় বললো যে ভাইয়া ওই জায়গাটা একটু খারাপ, ওই জায়গাতে এরকম অনেক কিছুই দেখা যায়, আমরা সাধারণত দূর থেকে তাকাই না। অ্যান্ড এরপরে আমি একটু খোঁজ নিলাম বাড়িতে তো সাধারণত ওইভাবে যাওয়া হতো না। তখন বললাম আমার বাসায় একটা জিন আছে, উনি হচ্ছে গিয়ে হুজুর টাইপের জিন, উনি আমাদের বাসা রক্ষা করে। অ্যান্ড অনেক ঘটনা থেকেই উনি রক্ষা করে, মানে আমাদের সেভ করে বাসাকে। সো এইটা হচ্ছে প্রথম ঘটনা ছিল আমার এক্সপিরিয়েন্স করা আমার গ্রামের বাসায়। যে দ্বিতীয় আরেকটা ঘটনা আছে, এটা হয়তো বা ওই ঘটনাটি 2 থেকে 3 বছর পরে আমি আবার গেছিলাম যখন, এটাও এরকম শীতকালের সময় গিয়েছিলাম। আমরা র্যাকেট খেলতেছি মাদ্রাসার মাঠে, চাচুরা ভাইয়ারা সবাই মিলেই খেলতেছি। আমার সমবয়সী মোটামুটি সবাই স্মোকিং করে, তো আমরা র্যাকেট খেলতেছি, আমরা পাশে বসে বারান্দার মধ্যে বসে আমরা স্মোকিং করতেছি। ওইখানের প্লেসটা যদি বলি, যে বারান্দা, তার পাশে হচ্ছে গিয়ে একটা ছোট মাঠ,
And তার পাশে হচ্ছে আমাদের বাড়ির পিছনের পুকুরটা। পুকুরে যে পাড় দিয়ে আমাদের কবরস্থানের পরপর আমাদের খেলার মাঠটা ছিল। আর বিষয়টা এরকম ছিল যে আমরা যেখানে খেলতেছি সেখানে কবরস্থানটা দেখা যায় না, কারণ মাঝখানে একটা টিনের ঘর আছে। তো আমরা যারা স্মোকিং করতাম, আমরা স্মোকিং করতেছি, তখন রাত প্রায় 1:30-2টার মতো বাজে। হুট করে একটা সুন্দর আতরের গন্ধ আসলো। আমি কখনো এরকম সুন্দর একটা গন্ধ বা এত সুন্দর মানে আমাকে কেন জানি না জিনিসটা অন্যভাবে ইফেক্ট করতেছিল। এন্ড আমি শুধু একা না, আমরা আশেপাশে সবাই গন্ধটা পাচ্ছিলাম। সুগন্ধটার দিকে যখন আমরা ফোকাস করলাম যে কোথা থেকে আসছে, আমি নিজে দেখলাম, আমার সাথে আমার ভাইয়েরাও ছিল, তারাও দেখলো যে সাদা কালারের জুব্বা পরা, প্রায় 9 ফিট 10 ফিটের মতো হবে, মানে তার মাথা অনেক উঁচু, সে লিটারেলি ফ্লোট করতেছে। এমন না যে সে হাঁটতেছে, সে মাটির উপর দিয়ে ফ্লোট করে করে পাশে হচ্ছে গিয়ে আমাদের আম বাগানের দিকে হেঁটে যাচ্ছে। এন্ড আমি মানে আমরা কি বলবো, আমরা ওই সময় খুবই ভয় পাই, সবাই ভয় পাই। সাথে সাথে আমরা সিগারেট ফেলে দিয়ে বলি যে এখানে সিগারেট খাওয়া ঠিক হয়নি আমাদের, আমরা এভাবে এখানে না খাওয়াই বেটার। আমরা সাথে আমরা সবকিছু প্যাকিং করি, লাইট টাইট সবকিছু ঢুকিয়ে নেট টেট খুলে আমরা বাসায় চলে আসি। এরপরে আমার জ্বর আসে। তো আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম ওই সময়। আমি লিটারেলি এখন আমার গুজগাম হতে 2টা ঘটনা বলতে চাই। আমার 2টা ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া আরো একটা ঘটনা আছে। প্রায় 3 বছর টানা আমার সাথে একটা জিন ছিল, মেয়ে জিন। তো এটাকে জিন বলে কি পরি বলে আমি সঠিক বলতে পারবো না, আমার নানুমণি বলতো পরি। সো হ্যাঁ, ওর সাথে আমি কথাও বলছি। এই ঘটনা হয় একটু বড় সড়ো ঘটনা, তো আর একদিন বলে শোনাবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব। আগের অডিও ক্লিপটি কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। আজকের এই পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুর সাথে, কাছের মানুষের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটি বলবো সেটি আমাকে বলেছেন এক আপু। আর এই ঘটনাটি ঘটেছিল এক আপুর দাদি তামান্নার সাথে। এই ঘটনাটি শুরু হয়েছিল যখন দাদি তামান্নার বয়স ছিল মাত্র 7 বছর। ঘটনা বলার সুবিধার জন্য এবং ওনার প্রতি সম্মান বজায় রেখেই আমি ওনাকে শুধু ওনার নাম অর্থাৎ তামান্না বলেই রাখবো। সেই সময় তামান্না এবং ওনার পরিবার একটা গ্রামে থাকতেন। প্রতিদিন বিকেলে তামান্না পাশের গ্রামের ওস্তাদ আলীর বাড়িতে কোরআন পড়তে যেতেন। ওস্তাদ আলীর বাড়িতে যাওয়ার রাস্তাটা ছিল বেশ দূরের, এমনকি একটা সেতু দিয়েও নদী পার হতে হতো। নদীর কাছাকাছি থাকা একটা গোরস্থানে পার হতে হতো। আর গোরস্থানে সাধারণত বিভিন্ন সময় মানুষের যাতায়াতটা খুব কমই থাকে ওই দিকের এলাকাতে। ওস্তাদ আলীর বাড়িতে যাওয়ার রাস্তাটা যেহেতু দূরে ছিল আর নদীর কাছাকাছি গোরস্থানে পার হতে হতো, অর্থাৎ 2 গ্রামের মাঝখানে ছিল একটা নদী আর একটা গোরস্থান। সাধারণত তামান্না বিকেলবেলা বাড়ি থেকে বের হতেন এবং মাগরিবের পর রাত প্রায় 6:30টার দিকে ফিরতেন। তখন তামান্না সবসময় একাই হেঁটে যেতেন,
অথচ সেই যুগের পরিবেশটা কতটা নীরব ছিল আর পর্যাপ্ত আলো ছিল না সেটা আমাদের জানাই থাকে। আপনারা কি কল্পনা করতে পারেন তামান্না যখনই কোরআন পড়তে যেতেন আর ফিরে আসতেন তখন ওনার যাত্রাটা কতটা ভয়ানক হতে পারত? হ্যাঁ, যাওয়ার সময় সেতু পার হতে হতো, গোরস্থান পার হতে হতো, ফেরার সময় অবশ্যই একই গোরস্থানের সেতু পার হতে হতো। যাই হোক, সংক্ষেপেই বলি, একদিন বিকেলে তামান্না বরাবরের মতোই কোরআন পড়তে বের হলেন। তিনি বাড়ি থেকে সবসময় একই রাস্তা দিয়ে যেতেন। নদীর দিকে হেঁটে গিয়ে সেই সেতুটা পার হতেন আর নদীর কাছাকাছি থাকা গোরস্থানটাও পার হতেন। এই পুরো রাস্তার মধ্যে তামান্নার সব থেকে বেশি ভয় লাগতো ওই সেতুটা পার হওয়ার সময়, কিন্তু গোরস্থান পার হওয়ার সময় ভয় লাগতো না। কিন্তু কেন? কারণ সেতুটা অনেক পুরাতন কাঠ দিয়ে তৈরি করা ছিল আর কিছু কিছু জায়গা বেশ নড়বড়ে হয়ে গিয়েছিল। পা পিছলে যেন পড়ে না যান সেজন্য তামান্নাকে অনেক সাবধানে চলতে হতো। বিশেষ করে বৃষ্টির পর সেতুটা বেশ পিচ্ছিল হয়ে যেত আর নিচে নদীর স্রোত নিশ্চয়ই তখন অনেক প্রবল থাকতো। সেই বিকেলে সেতুতে পৌঁছে যখন তিনি পার হতে যাবেন তখন তামান্না দেখলেন 16 বছর বয়সী দুইজন তরুণী সেতুর অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। প্রথম জনের চুল ছিল ছোট, কাঁধ পর্যন্ত খোলা, আর দ্বিতীয় জনের চুল ছিল অনেকটাই লম্বা আর দুই দিক দিয়ে দুটো বেনি করা ছিল। দূর থেকেই তাদের চেহারা দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু তামান্না তাদের কাউকেই চিনতেন না। তিনি ভাবলেন এরা হয়তো পাশের গ্রামের অর্থাৎ ওস্তাদ আলীর গ্রামেরই কেউ হবে। প্রথমে তামান্না তেমন একটা পাত্তা দিলেন না। তিনি সেতু পার হওয়ার জন্য সামনে এগিয়ে গেলেন, কিন্তু মাঝপথে গিয়ে যখন তিনি সেই দুই তরুণের দিকে তাকালেন দেখলেন তারাও তামান্নার দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছিল তারা যেন তামান্নার সেতু পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। পার হওয়ার জন্য নয়, তারা যেন তামান্নার জন্য অপেক্ষা করছিল। আর তামান্না যখন শেষ প্রান্তে পৌঁছালেন তখন ওই তরুণী বললেন, ছোট বোন, তুমি কি একা? এভাবে একা একা সেতু পার হওয়া তো বিপদের ব্যাপার, তুমি ঠিক আছো তো? একজন 7 বছর বয়সের শিশু হিসেবে তামান্না দাদি বেশ স্বাভাবিকভাবে একটু অবাক হয়েছিলেন। হঠাৎ করে দুজন অপরিচিত মানুষ ওনাকে থামিয়ে এই টাইপের কথা বলছে, কিন্তু তাদের দুজনকে বেশ বন্ধুসুলভ এবং কোমল মনে হচ্ছিল বলে তামান্নার ভয় আস্তে আস্তে কেটে গেল। তিনি বললেন, জি আপু, আমি এই এলাকার হুজুরের বাড়িতে কোরআন পড়তে যাচ্ছি। তখন একজন আপু বললেন, ওহো, ওস্তাদ আলী, পাশের গ্রামের ওস্তাদ আলী তো? তামান্না বললেন, জি আপু, কিন্তু আপনি কিভাবে জানলেন? আপনিও কি ওস্তাদ আলীর গ্রামে থাকেন? আপনার নাম কি? সেই আপুটা উত্তর দিলেন, ও হ্যাঁ, আমি তো জানি, আমার নাম রুমি, আরো আমার বান্ধবী, ওর নাম তিথি। আমরা এই গ্রামে কাজ করি। ছোট বোন, তোমার নাম কি? তামান্না উত্তর দিলেন, আচ্ছা, আমার নাম তামান্না, আমি তো প্রতিদিনই সেতু দিয়ে পার হই। তারা বললেন, তাই নাকি? ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা, এবার যাও, গিয়ে পড়তে বসো, না হলে দেরি হয়ে যাবে। তামান্না আর ওই দুই তরুণী সেতুর উপরে একে অপরের কাছ থেকে বিদায় নিলেন। তারপর দিন বিকেলে তামান্না যখন আবার কোরআন পড়তে বের হলেন তখন সেই সেতুর উপরেই রুমি আপু এবং সেই আপুর তিথির সাথে ওনার আবার দেখা হলো। তবে পার্থক্য হলো এবার আপু রুমি আর আপু তিথির হাতে বাজারের ব্যাগ ঝোলানো ছিল। তামান্নাকে দেখে রুমি আপু আর তিথি আপু বললেন, আরে তামান্না, আবার দেখা হয়ে গেল। তামান্না বললেন, জি আপু, আপনারা কি বাজার করে ফিরছেন? তারা বললেন, হ্যাঁ, বাজার করে ফিরছি, এগুলো আমাদের মালিকের বাজার। আমরা তোমার গ্রাম থেকে সবজি, ফলমূল আর রান্নার নানা জিনিসপত্র কিনে আনলাম। এই দ্বিতীয় সাক্ষাতে তামান্না রুমি আপু আর তিথি আপুর সাথে বেশ সাবলীল ভাবেই গল্প করলেন। কথার ফাঁকে ফাঁকে তামান্না জানতে পারলেন যে প্রতিদিন বিকেলবেলা তিথি আপু এবং রুমি আপু তামান্নাদের গ্রাম থেকে বাজার করে ফেরেন। তারপর রাত সন্ধ্যা 6:30টার দিকে তারা কাজ শেষ করে নিজেদের গ্রামে ফেরার জন্য আবার সেই সেতু দিয়ে যান। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন তাদের সময় রাস্তাটা কিন্তু একদম তামান্নার কোরআন পড়ার রুটিনের সাথে মিলে যায়। বিকেলে যখন রুমি আপু আর তিথি আপু বাজার করে ফেরেন ঠিক সেই সময় তামান্না গ্রামে ওস্তাদ আলীর বাড়ির উদ্দেশ্যে বের হন। ঠিক একইভাবে সন্ধ্যা 6:30টার দিকে ওই দুই আপু যখন কাজ শেষ করে বাড়ি ফেরেন তখন তামান্নাও কোরআন পড়া শেষ করে বাড়ির পথে আসে, তাই না?
ফলে প্রতিদিনই একই সময় সেতুতে তাদের দেখা হতো। রুমি আপু আর তিথি আপুর সাথে পরিচয় হওয়ার পর থেকে তামান্নার কখনোই ওই সেতু পার হতে ভয় পেত না। এখন যখন তিনি কোরআন পড়তে যেতেন বা ফিরে আসতেন, সবসময় তারা ওনার সাথে থাকবেন বা থাকতেন, এমনই একটা অবস্থা হয়ে গেছিল। তামান্না রুমি আপু আর তিথি আপুকে একবারে নিজের বড় বোনের মতোই ভাবতে শুরু করেছিলেন। তাদের এত বেশি দেখা হতো, তারা তামান্নাকে সঙ্গ দিতেন, এমনকি সেতুর একদম শেষ প্রান্ত পর্যন্ত এগিয়ে দিয়ে আসতেন। বাড়িতে পরিবারের কারোর সাথে ঝগড়া হলে তামান্না ওই সেতুতে গিয়ে তাদের সাথে মনের কথা খুলে ফেলতেন। আর এই দীর্ঘ সময় ধরে তাদের দেখা কেবল সেতুতেই হতো। আসলে তামান্নার খুব ইচ্ছে ছিল তিথি আপু আর রুমি আপুকে নিজের বাড়ি ঘোরানো, কিন্তু তিথি আপু বা রুমি আপু সেটা করতে দেননি। এটা আর কি হয়ে ওঠেনি। তাদের তিনজনের সম্পর্ক বছরের পর বছর চলতে থাকে। অবশেষে যখন তামান্নার বয়স 13 বছর হয়, অর্থাৎ 6 বছর পার হয়ে যায়, তাদের এই বন্ধুত্বের পরে একটা ভয়ঙ্কর সত্য সামনে চলে আসে। ঘটনাটা হলো, সেদিন বিকেলে তামান্না বরাবরের মতোই কোরআন পড়তে বের হয়েছিলেন। এরপর সেতুতে যখন রুমি আপু আর তিথি আপুর সাথে ওনার দেখা হলো, তখন তারা বললেন, ছোট বোন, আজ ফিরতে বেশি রাত করো না তুমি। রুমি আপু আর তিথি আপু তোমার জন্য এখানে অপেক্ষা করবে। তামান্না বললেন, কিন্তু কেন আপু, রোজ সন্ধ্যায় তো আমাদের এখানে দেখা হয়। তারা বললেন, তবে মাঝে মাঝে তো তোমার ফিরতে অনেক রাত হয়ে যায়। তুমি তো কখনো নিজের বন্ধুদের সাথে খেলতেও দাঁড়িয়ে যাও। আজ কোরআন পড়া শেষ করে সোজা চলে আসবে। তামান্না জিজ্ঞেস করলেন, সত্যি করে বলেন তো, কিছু হয়েছে নাকি আপু? তারা বললেন, কিছু হয়নি, তবে তুমি জেনে রাখো রুমি আপু আর তিথি আপু তোমার জন্য এখানেই অপেক্ষা করবে। কথোপকথনটা আসলে একটু অদ্ভুতই মনে হচ্ছিল, কিন্তু কোরআন পড়তে যাওয়ার তারা থাকায় তামান্নার বেশি কিছু জিজ্ঞেস করার সুযোগ পেলেন না। তামান্না শুধু তাদের সালাম করে বললেন, ওকে ঠিক আছে, আমি তাহলে এখন যাই, পরে এখানে আবার দেখা হবে। ঠিক যখন তারা হাত মেলালেন, তামান্না চমকে উঠলেন, কারণ আপু তিথি আর আপু রুমির হাত ছিল একেবারেই ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা। তামান্না দাদি এভাবেই পড়েছিলেন। তামান্না তখন খেয়াল করে দেখলেন যে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে আছে। তিনি ভাবলেন, আপুদের আবার অসুখ হলো নাকি। আসলে তামান্না তাদের শরীরের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু তার আগেই তারা বলে ওঠে, ঠিক আছে ঠিক আছে, এবার তুমি যাও, রওনা দাও, এখানে বেশিক্ষণ থেকো না, তাহলে তোমার পড়তে দেরি হয়ে যাবে। তামান্না তাই আর কিছু জিজ্ঞেস করার ইচ্ছেটা বাদ দিলেন। তিনি সাথে সাথে সালাম জানিয়ে তড়িঘড়ি করে ওস্তাদ আলীর বাড়ির দিকে পা বাড়ালেন। কোরআন পড়া শেষ হওয়ার পর কথা অনুযায়ী তামান্না সরাসরি বাড়ির দিকে রওনা হলেন। একদম সোজা পথ ধরলেন। মাঝ রাস্তায় গ্রাম থেকে বেশ দূরে থেকেই তামান্না দেখতে পেলেন যে রুমি আপু আর তিথি আপু সেতুর প্রান্তে অপেক্ষা করছেন। তামান্না দাদি হালকা দৌড়ে তাদের কাছে গিয়ে বললেন, আপু আমি চলে এসেছি। আসলে ব্যাপারটা কি আপু, আপনারা হঠাৎ করে আমাকে এত তাড়াতাড়ি ফিরতে বললেন কেন, কি হয়েছে? ওনারা হাসি মুখে উত্তর দিলেন, ছোট বোন, তুমি তো এখন বড় হয়ে গেছো, এখন তো একা একাই সেতু পার হতে পারো, তাই না? কাল থেকে কিন্তু আপু রুমি আর আপু তিথি তোমাকে সঙ্গ দেবে না, তোমাকে তারা এগিয়ে দেবে না। ওনারা এভাবেই বলছিলেন। তামান্না জিজ্ঞেস করলেন, কেন আপু, আপনারা কি কোথাও যাচ্ছেন? আপনারা কি সিক নাকি? ওনারা বললেন, আমরা মোটেও অসুস্থ নই, আজ রাতে আমরা শহরে ফিরে যাব। মানে আমরা অন্য একটা শহরে থাকি, যে শহরটার নাম হচ্ছে আমরা আর এই গ্রামে কাজ করছি না ছোট বোন। তামান্না বললেন, কি বলছেন আপু? আপু আপনারা কোথায় যাবেন? আপনারা এখানকার স্থানীয় নন, আর এটা কেমন নাম গ্রামের বা শহরের? ওনারা বললেন, না বোন, আমরা তো এখানে শুধু বাহিরের মানুষ, আর এখানে কাজ পেয়েছি বলেই শুধু বাসা ভাড়া করে থাকতাম। তামান্না বললেন, হায় আল্লাহ, আমি তো এখন আপনাদের বাড়ি গিয়ে ঘোরারই সুযোগ পেলাম না, এর মধ্যেই চলে যাচ্ছেন? ওনারা বললেন, হ্যাঁ রে বোন, ক্ষমা করে দিস, কখনো যদি সুযোগ হয় তাহলে আমরা আবার একসাথে ঘুরবো। এই কথায় তামান্না ভীষণ কষ্ট পেলেন, কারণ তিনি তো এই আপুদের সাথে অনেকটা ঘনিষ্ঠই হয়ে পড়েছিলেন। তামান্নাকে সান্ত্বনা দেওয়ার জন্য রুমি আপু এবং তিথি আপু ওনাকে কিছু কয়েন দিলেন, মানে কিছু খুচরো পয়সা। তারা বললেন, আর মন খারাপ করো না, এই নাও, এগুলো নিয়ে কিছু কিনে খেও। তামান্না টাকাগুলো নিলেন ঠিকই, কিন্তু তখন ওনার মনে খুব খারাপ লাগা কাজ করছে। ওনারা আবার বললেন, চলো এবার বাড়ি ফিরে যাই, তোমার মা বাবা নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে। কোনো কথা না বলে তামান্না সরাসরি ওই দুই আপুর হাত ধরলেন, বাম পাশে তিথি আপু আর ডান পাশে রুমি আপু।
ওনারা হাঁটতে শুরু করলেন। তারা সত্যি একেবারে হাত ধরে একসাথে সেতুটা পার হচ্ছিলেন। সেই মুহূর্তে তামান্না অনুভব করলেন তাদের দুজনের হাত ভীষণ ঠান্ডা বরফের মতো। ওনার মনে হলো ওনারা নিশ্চয়ই অসুস্থ। তামান্না জিজ্ঞেস করলেন, আপুরা, আপনারা কি অসুস্থ হয়ে পড়েছেন? ওনারা বললেন, কই না তো, আমরা তো সুস্থই আছি, হয়তো একটু ক্লান্ত লাগছে, কারণ আজই তো কাজের শেষ দিন। এই উত্তর শোনার পর তামান্না আর কোনো কথা জিজ্ঞেস করলেন না। এরপর ওনারা এক নাগাড়ে হাঁটতে থাকলেন আর দুজন ওনাকে এগিয়ে দিলেন। আর এক সময় তারা গ্রামের দিকে সেতুর প্রান্তে পৌঁছালেন। বিদায় বেলা তারা একে অপরকে জড়িয়ে ধরেছিলেন, কোলাকুলি করেছিলেন। এরপরে তামান্না নিজের বাড়ির দিকে যাওয়ার জন্য বিদায় নিলেন। আলাদা হয়ে যাওয়ার পর তামান্না নিজের কষ্ট চেপে রাখতে পারলেন না। উনি সেখানেই কেঁদে ফেললেন আর শেষবারের মতো রুমি আপু আর তিথি আপুকে দেখার জন্য পেছন ফিরে তাকালেন। তামান্না ওনার সেই দুই আপুকে অপলক দৃষ্টিতে দেখতে চাইছিলেন, কারণ তারা তো শহরে ফিরে যাচ্ছিলেন। কিন্তু তিনি যা দেখলেন তা ছিল চমকে ওঠার মতো। আপনারা জানেন, তামান্না যখন পেছনে ফিরে তাকান ঠিক সেই মুহূর্তে তিথি আপু আর রুমি আপু উল্টো দিকে পথ হাঁটতে শুরু করেছিল। স্বভাবতই তখন কেবল তাদের দুজনের পিঠ দেখা যাচ্ছিল। আর তখনই তামান্না দেখলেন তাদের পিঠের স্পাইনের প্লেটের সামনে অনেক বড় একটা গর্ত হাঁ করে আছে, অর্থাৎ পিঠের মাঝখানে অনেক বড় একটা গর্ত। ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো বেরিয়ে আসছিল আর সেই গর্ত থেকে প্রচুর পরিমাণে পোকা ছড়ছিল। আস্তাগফিরুল্লাহ, এটা কি? তামান্না অবাক হয়ে শুধু এই কথাটাই বলতে লাগলেন। তিনি যেন পাথরের মতো জমে গিয়েছিলেন। আর সব থেকে অবাক করার বিষয় হলো, রুমি আপুর তিথি আপু বাড়ির দিকে হাঁটছিলেন না, বরং তারা সেতু পার হয়ে গোরস্থানের দিকে যাচ্ছিলেন, কাছে সেই গোরস্থানটার দিকে। এই জিনিসটা দেখে ওনার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারা সেখানে ঢুকে চোখের পলকে গায়েব হয়ে গেলেন। রুমি আপু আর তিথি আপু চোখের আড়ালে যাওয়ার পরেই তামান্না সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দাদি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন সেখানে। এরপর কেবল রাত 8টা বাজে। অজ্ঞান হয়ে পড়ে থাকা তামান্নাকে শেষমেশ ওনার এক চাচা খুঁজে পান। তিনি কাকতালীয় ভাবে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তামান্নাকে সাথে করে কোলে তুলে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে পৌঁছানোর পর সবাই মিলে তামান্নাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। তামান্নার যখন জ্ঞান ফিরলো তখন ওনাকে একদম দিকভ্রান্ত লাগছিল। এমনকি ওনার সাথে তখন কোনো কথাও বলা যাচ্ছিল না। উনি এমনই এক ঘরের মধ্যে ছিলেন যে কিছুই বলতে পারছিলেন না। তামান্না চুপচাপ বসে শুধু ওনার এক হাতের মুঠে হঠাৎ চলে আসা কয়েকটা নুড়ি পাথরের দিকে তাকিয়েছিলেন। নুড়ি পাথর। আর যা ঘটলো তা বুঝতে পারার পর তামান্না উপলব্ধি করলেন যে এই নুড়ি পাথরগুলো আসলে আপু রুমি আর আপু তিথির দেওয়া সেই টাকাগুলো নুড়ি পাথরে পরিণত হয়েছে। এরপর ওনার যেন মনে পড়ে গেল আসলে কি ঘটেছিল। কাঁদতে কাঁদতে তামান্না ওনার সাথে ঘটায় ভয়ঙ্কর ঘটনার কথা বাড়ির সবাইকে খুলে বললেন। তামান্নার ঘটনা শুনে ওনার পরিবার চমকে উঠলেন, কারণ এতদিন ধরে তামান্না তো বাড়ির সবাইকেই প্রায় বলতেন যে তিনি তিথি আপু আর রুমি আপু নামের দুজন নারীর সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে গেছেন, ফ্রেন্ডশিপের। কিন্তু কে জানতো ওরা আসলে অন্য ধরনেরই জিনিস, মানে জিন হতে পারে। তামান্না বছরের পর বছর ধরে ওদের সাথে মিশেছিলেন। হ্যাঁ, 2-1 দিন নয়, টানা 6 বছর ধরে। আর এতদিন সবকিছুই স্বাভাবিক ছিল। তাই ওনার পরিবার অবাক হয়েছিলেন যে রুমি আপু আর তিথি আপু কেনই বছরের পর বছর এখানেই থাকলো এবং এই সময় আসল রূপটা দেখালো। ওনাদের মনেও কৌতূহল জাগলো। তবে সৌভাগ্যবশত সেই রাতে তারা উত্তর পেয়ে গিয়েছিলেন, কারণ সেই রাতে তামান্না যখন গোসলখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিলেন তখন জানা যায় যে তামান্না মাত্র একটা মেয়ে থেকে ওর বয়সটা আস্তে আস্তে একটা কিশোরীর দিকে চলে গেছে। তামান্না সেই রাতে অফিসিয়াল ভাবে সাবালিকা হয়ে গিয়েছিলেন। হয়তো আগে বা পরে আপু তিথি আর আপু রুমি আসতেন এর আগে, কারণ তামান্না তখন অনেক ছোট ছিল। একটা ছোট বাচ্চাকে একা সেতু পার হতে দেখে তাদের হয়তো বা মায়া হতো, তাই তারা তামান্নাকে এগিয়ে দেওয়ার জন্য আসতেন। আর এখন যখন তামান্না বড় হয়ে গেছে তখন হয়তো রুমি আপু আর তিথি আপুর মনে হয়েছে যে তামান্নাকে এখন একা ছেড়ে দেওয়া যায়। আর সেই রাতের পর থেকে তামান্না আর কখনোই তাদের সাথে দেখা করতে পারেননি, একবারে কখনোই দেখা হয়নি। এমনকি এখনো তামান্না সেই ঘটনার কথা ভুলতে পারেননি। যদিও শেষটা বেশ ভয়ঙ্কর ছিল, কিন্তু তামান্নার হৃদয়ে তিথি আপু এবং রুমি আপুর জন্য সবসময় ভালো জায়গাটাই ছিল। এখন যখন এই ঘটনার পরে তামান্না পুরা হুজুরের সাথে কন্ট্যাক্ট করেন, তখন হুজুর জানান যে জঙ্গলের ভেতরে কিছু সত্তা থাকে যাদের বিভিন্ন টাইপের নাম দেওয়া থাকে, লোকাল টাইপের বিভিন্ন ধরনের নাম, বিভিন্ন ধরনের টাইটেল দেওয়া থাকে। এরা তাদের মধ্যেই কোন একটা
মানে সত্তা হতে পারে বা জিন। এদের কাজ হচ্ছে যাদেরকে এরা পছন্দ করে তাদেরকে শেল্টার দেওয়া বা সেফটি দেওয়া, কিন্তু এরা অ্যাকচুয়ালি ভালো জিন নয়। কিন্তু কি কারণে হচ্ছে তামান্নাকে তারা সাহায্য করলো সেটা হুজুর বলতে পারেনি। তবে তামান্নাকে বলেছিলেন যে হুজুর বলেছিলেন যে যদি কোনোদিন তামান্না কোনো মানে বাজে কাজের দিকে লিপ্ত হয় বা হচ্ছে মিথ্যা কথা বলে বা অন্যায় করে, তাহলে এই জিনিসগুলো তামান্নার ক্ষতি করতে পারে। তাই সেই বয়সে তামান্না আপুকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, যেন পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। মানে তামান্না দাদিকে বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং এরপর থেকে উনি আর কখনো এদেরকে দেখতে পাননি, কিন্তু আশেপাশে ওনাদের অস্তিত্ব সবসময় অনুভব করেছেন। মাঝে মাঝে তামান্না দাদি যখন রাতের বেলা শুয়ে থাকতেন একা একা, তখন উনি জানালার বাইরে থেকে শুনতে পেতেন যে দুইজন আপু, তিথি আপু আর মীরা আপু ওনাকে ডাকছে, খুব জোরে 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 ডাকছে। এবং রাতের বেলা ঘরের ভেতরে ওই আপু দুটোর পায়ের আওয়াজ পাওয়া যেত এবং মাঝে মাঝে শ্যাডো দেখা যেত। এমনও হয়েছে যে এই সত্তাগুলো আপুকে মাঝে মাঝে মানে দাদিকে মাঝে মাঝে ভয়ও দেখিয়েছে, খুব ভয় দেখিয়েছে। রাতের বেলা বাথরুমে গেলে বাইরে থেকে দরজা নক করা বা দরজা খুলে ফেলা, এরকম টাইপের জিনিসপত্রগুলো হয়েছে। হুজুরের সাথে এরপরে কন্ট্যাক্ট করলে হুজুর বলেন বিভিন্ন টাইপের দোয়া কালাম দেন এবং আমল দেওয়ার মাধ্যমে জিনিসগুলো সমাধান হয়। এই ছিল তামান্না দাদির ঘটনা, যাকে বছরের পর বছর ধরে এমন দুজন বড় বোন এগিয়ে দিতেন যারা আসলে মানুষ ছিল না। হ্যাঁ, রুমি আপু আর তিথি আপু তারা আসলে মানুষ ছিল না, যাদের আসল পরিচয় ফাঁস হয়েছিল ঠিক তখনই যখন তামান্না দাদি সাবালিকা হয়ে উঠলেন। যাই হোক না কেন, তাদের উদ্দেশ্য ভালো ছিল বা খারাপ সেটা জানি না, তবে এই ধরনের পরিস্থিতিতে কেউ যেন না পড়ে সেই দোয়াই করব। আমি জানি ঘটনাটা আপনাদের কাছে খুব বেশি ভয়ঙ্কর লাগবে না। কিছু কিছু ঘটনা এমন থাকে ভয়ের থেকে রহস্যটা বেশি থাকে। কেন, কি বা কি কারণে এমন হলো, সেই জিনিসগুলি আসলে জানতে না পারলে কিছু কিছু জিনিসের রহস্য আমাদের মনে থেকে যায়, এবং সেই রহস্যতার ভিড়ে আসলে মানে ভিত্তিতে আমি ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে সকলকে ধন্যবাদ জানাই, আর ভালো না লাগলে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ সাবিত আলম ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। কখনো গরম কখনো ঠান্ডা, এই নিয়েই বর্ষাকাল। মানে বৃষ্টি হলে কিছুটা ঠান্ডা হয়, আবার ভ্যাপসা গরমে আমরা অস্থির হয়ে উঠি। যাই হোক, যে যেখানে আছেন আশা করছি Bhoot.com-এর সাথেই আছেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব নতুন একটি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। মানুষের জীবনে এমন সময় এমন এমন কিছু ঘটনা ঘটে যা আসলে কোনোভাবেই সাধারণ যুক্তিতে ব্যাখ্যা করা যায় না। আপনি হয়তো নিজের চোখে কিছু একটা দেখছেন, কিন্তু অন্য কেউ সেটা বিশ্বাস নাও করতে পারে। তখন ঠিক কেমন লাগতে পারে? খুব অদ্ভুত এক অসহ্য যন্ত্রণা তখন গ্রাস করে। চারপাশের চেনা পৃথিবীটা হুট করেই কেমন যেন অচেনা হয়ে যায়। মনে হয় এই পৃথিবীতে যেন আমি একা, আর কেউ নেই, কেউ নেই আমার কথা বিশ্বাস করার মতো। আমি কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি আজকের ঘটনায়। আমি জানি না আপনারা এই অদৃশ্য জগৎগুলো নিয়ে কতটুকু ভাবেন, কিন্তু আপনারা ভাবুন বা না ভাবুন, এমন সময় আমরা কিছু কিছু ঘটনা শুনি যাতে আমাদের মনে এই বিশ্বাসের সৃষ্টি হয় যে হচ্ছে আমরা জগতে একা নেই। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমাদের একজন নিয়মিত শ্রোতার কাছ থেকে। ওনার নাম শরীফ। শরীফ ভাই আমাকে যেভাবে ঘটনাগুলো শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই
আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলে যাচ্ছি সরাসরি শরীফ ভাইয়ের নিজস্ব অভিজ্ঞতার বয়ানে। শরীফ ভাই বলতে শুরু করলেন, আমার জীবনে বেশ কয়েকটা অদ্ভুত আর অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। আমি আজ আপনাদের কাছে প্রথমে আমার চাচিকে নিয়ে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলবো। ছোটবেলা থেকেই আমার পরিবারে বয়স্কদের মুখে একটা কথা শুনে আসতাম। বলা হতো আমার চাচির সাথে নাকি একটা জিন আছে, মানে খারাপ কোনো জিন না, কোনো ক্ষতিকর অস্তিত্বও না, একটা ভালো জিন, যে কিনা ছোটবেলা থেকেই আমার চাচির সাথে থাকে। পরিবারের সবাই তাকে বাবা বলে ডাকত। এই জিনটা নাকি আমার চাচির দেখাশোনা করত, তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করত। আমরা ছোটবেলা থেকে এসব গল্প শুনেই এসেছি, কখনো নিজের চোখে এমন কিছু দেখিনি, তাই বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি একটা জায়গায় ছিলাম সব সময়। কিন্তু একদিন আমার চোখের সামনেই একটা ঘটনা ঘটলো, যা আমার জীবনের সব ধারণা পাল্টে দিল। এটা আমার একদম পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স। ঘটনা শুরুটা একটু অন্যভাবেই করি। ছেলেবেলা থেকেই আমার ভেতরে একটা তীব্র কৌতূহল কাজ করত। আমি সবসময় চাইতাম নিজের চোখে একবার হলেও অন্তত এ ধরনের কিছু দেখতে। আসলে জিন ভর করলে মানুষের ঠিক কি হয়, তাদের রিয়াকশন কেমন হয়, গলার স্বর কেমন পাল্টে যায়, এসব দেখার খুব শখ ছিল আমার। কিন্তু কে জানতো এই শখ একদিন বাস্তবে এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে যে আমি আর কখনো এই চিন্তা মাথায় পর্যন্ত আনতে পারবো না। সময়টা তখন কোভিডের লকডাউনের। চারদিকে কেমন যেন একটা থমথমে পরিবেশ। স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ। মানুষের মনে একটা অজানা আতঙ্ক কাজ করছে সারাক্ষণ। কেউ ঘরের বাইরে বের হতে পারছে না। সেই সময়ে আমরা সব কাজিনরা মিলে আমাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িটা বেশ বড়। যেহেতু সবাই ছুটি চলছিল, পড়াশোনার কোনো চাপ ছিল না, তাই সবাই মিলে ডিসাইড করলাম কিছুদিন ওখানে একসাথেই থাকবো। আমরা সবাই মিলে ওই বাড়িটাতে স্টে করছিলাম। দিনটা ছিল শুক্রবার, আসর আর মাগরিবের মাঝামাঝি সময়। দিনের আলো তখন মরে আসছে। চারদিকে কেমন একটা নিস্তব্ধতা। একটা রুমের ভেতরে আমি, আমার এক কাজিন আর চাচির মেয়ে বসেছিলাম। আমার এক কাজিনটা তখন বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। আমি আর চাচির মেয়ে বসে বিছানায় ছোটবেলার বিভিন্ন পুরনো মেমোরি নিয়ে গল্প করছিলাম। বেশ ভালোই আড্ডা দিচ্ছিলাম জমিয়ে দুজনে। হঠাৎ করে আমার চাচি গোসল সেরে ওই রুমের লাগোয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। চুল দিয়ে তখনও পানি ঝরছে। তিনি এসে আমাদের সাথেই বিছানার এক কোণায় বসলেন। বসে আমাদের গল্পের সাথে নিজেও টুকটাক কথা বলতে শুরু করলেন। আসর আর মাগরিবের মাঝখানের ওই সময়টা যখন হিট করলো, আমি খেয়াল করলাম চাচির ভেতরে কেমন যেন একটা পরিবর্তন আসছে। তিনি হঠাৎ করেই কথা বলা থামিয়ে দিলেন। দুই হাত দিয়ে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরলেন। মুখটা কেমন যেন বিকৃত হয়ে আসছিল। দেখে মনে হচ্ছিল তিনি প্রচন্ড কোনো যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। আমি ভাবলাম হয়তো ওনার হঠাৎ করে মাথাটা খুব ব্যথা করছে। মানুষ তো, শরীর খারাপ তো হতেই পারে। আমি চাচির মেয়েকে বললাম, ওনার মনে হয় মাথা ধরেছে, আমি কি বাইরে থেকে কোনো ওষুধ নিয়ে আসবো? চাচির মেয়ে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। না না, কিছু আনতে হবে না, আমি দেখছি বিষয়টা, তুই বস। আমার তখনও বিন্দুমাত্র আইডিয়া নেই যে ওনার সাথে আসলে কি হতে যাচ্ছে। আমি বারবার চাচিকে জিজ্ঞাসা করছিলাম, চাচি আপনার কি হয়েছে, খারাপ লাগছে খুব? কিন্তু তিনি কোনো উত্তর দিচ্ছিলেন না। কিছুক্ষণ পর তার অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। তিনি নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললেন, আর তারপর এমন একটা কাজ করতে শুরু করলেন যা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আপনারা হয়তো মাদ্রাসায় ছোট বাচ্চাদের কোরআন পড়ার দৃশ্য দেখেছেন। বাচ্চারা যেমন সামনে আর পেছনে অনবরত দুলতে থাকে, চাচি ঠিক সেভাবেই দুলতে দুলতে শুরু করলেন, আস্তে আস্তে সামনে আর পেছনে। তিনি নিজের জায়গায় বসেই ছিলেন, কিন্তু ওনার শরীরের দুলনিটা কোনোভাবেই থামছিল না। আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। কি হচ্ছে এসব? কিছুই মাথায় ঢুকছিল না। চাচির মেয়ে অবস্থা বেগতিক দেখে দ্রুত একটা ওড়না নিয়ে চাচির মাথায় খুব ভালোভাবে পেঁচিয়ে দিল। তারপর সে নিজে থেকে বিড়বিড় করে কিছু একটা পড়া শুরু করলো।
আমি তখনও বোবার মতো তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম চাচির পুরো শরীরটা কেমন যেন রাবারের মতো ঢিলা হয়ে গেল, কোনো শক্তি নেই শরীরে। চাচির মেয়ে দ্রুত তাকে ধরে বিছানায় শুইয়ে দিল। শুইয়ে দিয়ে সে নিজের মোবাইল ফোনটা বের করে সেখানে জোরে কোরআন তিলাওয়াত প্লে করে দিল। তারপর সে আমার দিকে তাকে খুব ব্যস্ত গলায় বলল, তুই যা তো, গিয়ে বড় আম্মুকে ডেকে আন, ওনার শরীরটা খুব খারাপ করেছে। আমি ভাবলাম হয়তো সত্যি ওনার কোনো বড় ধরনের ফিজিক্যাল সমস্যা হয়েছে। আমি দৌড়ে গেলাম আমার বড় চাচিকে ডাকতে। ওই বড় চাচিরা আবার এসব বিষয়ে বেশ অভিজ্ঞ ছিলেন, তারা আগে থেকেই সব জানতেন। বড় চাচি আর বাড়ির অন্যান্য বয়স্করা সবাই দ্রুত ওই রুমে এসে জড়ো হলেন। তারা এসেই সবাই মিলে চাচিকে ঘিরে ধরে বসলেন আর জোরে জোরে দোয়া দরুদ পড়তে শুরু করলেন। আমিও তাদের পাশেই এক কোনায় বসেছিলাম। বড় চাচি হঠাৎ আমার দিকে তাকালেন, বাবা তুমি এক কাজ করো, তুমি রুম থেকে বাইরে চলে যাও। আমি একটু অবাক হলাম, কেন? আমি তো বসে আছি শুধু, আপনাদের যদি কোনো সাহায্যের দরকার হয় আমি তো এখানেই আছি, সমস্যা তো নেই। বড় চাচি একটু গম্ভীর গলায় বললেন, বাবা বিষয়টা একটু অন্যরকম, তুমি বুঝতে পারছো না, তুমি বাইরে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। ওনাদের কথায় আমার উঠে চলে যাওয়াই উচিত ছিল, কিন্তু ওই যে বললাম আমার ভেতরে একটা তীব্র কৌতূহল কাজ করছিল। আমি আসলে দেখতে চাইছিলাম শেষ পর্যন্ত কি হচ্ছে। তাই আমি রুম থেকে বের হলাম না, সেখানেই চুপচাপ বসে রইলাম। এর কিছুক্ষণ পর আমার আরেক কাজিন সেই রুমে ঢুকলো। সেও বয়সে আমার থেকে একটু বড় ছিল, এসব বিষয়ে তারও ভালো ধারণা ছিল। সে এসে বড় চাচির কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলতে শুরু করলো। আপনারা হয়তো জানেন, কার ওপর জিন বা কোনো কিছু অদৃশ্য ভর করলে তার সামনে খুব আস্তে কথা বলতে হয়। জোরে কথা বললে বা চিৎকার করলে ওই উপস্থিত জিনটা রেগে যায় বা রিয়্যাক্ট করে। তাই তারা সবাই খুব নিচু স্বরে ফিসফিস করে কথা বলছিল। আমার ওই কাজিন ফিসফিস করে বলছিল, ওনার গলায় যে তাবিজটা পরানো থাকতো সবসময়, ওটা তো দেখছি না, উনি কি তাবিজটা পরেননি আজকে? এই কথাটার পরপরই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা। আমার কাজিন আসলে তাবিজ বা এসব জিনিসে খুব একটা বিশ্বাস করত না। সে বিশ্বাস করত কোরআনের তিলাওয়াত আর দোয়াই আসল, কিন্তু তাবিজের উপর তার কোনো ভরসা ছিল না। তাই কথা বলতে বলতে সে হঠাৎ করে একটু জোরে বলে ফেলল, কোন তাবিজের কথা বলছো তোমরা? আমি তো কোনো তাবিজ টাবিজ দেখি না। এই কথাটা একটু জোরে বলাটাই ছিল তার সব থেকে বড় ভুল। কথাটা বলা শেষ হতে না হতে আমার চাচি, যিনি এতক্ষণ অজ্ঞান হয়ে শুয়েছিলেন, হঠাৎ করে চোখ মেললেন আর তারপর এমন একটা হাসি দিলেন যা আমি জীবনেও ভুলতে পারবো না। আমি আক্ষরিক অর্থেই বলছি, সেই হাসি শুনে আমার গায়ের সব লোম খাড়া হয়ে গিয়েছিল। পুরো রুমে তখন পিনপতন নীরবতা, সবাই ভয়ে যেন পাথর হয়ে গেছে। আমার হাত পা কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ। আমি এখনো সেই কথা মনে করলে আমার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। সেই হাসিটা কোনো সাধারণ হাসি ছিল না, ভীষণ ক্রূর ভয়ঙ্কর একটা হাসি। আর ওনার গলার আওয়াজটা পুরো পাল্টে গিয়েছিল। একজন মহিলার গলা কোনোভাবেই এত ভারী আর গম্ভীর হতেই পারে না। সেই চাচি ভারী গলায় বললেন, কোন তাবিজ? ওই তাবিজ তো আমি আর আমার সাথে করে নিয়ে গিয়েছি। কথাটা শুনে আমার নিঃশ্বাস কেমন যেন আটকে গেল। আমি বুঝতে পারলাম এতক্ষণ আমার সামনে যে শুয়েছিল সে আমার চাচি নয়, অন্য কেউ বা অন্য কিছু। বড় চাচি তখন আমার দিকে প্রায় ধমক দিয়ে বললেন, তোমাকে আমি কখন থেকে বাইরে যেতে বলছি, তুমি এখানে বসে আছো কেন? বের হো এখান থেকে। আমি তখন ভয়ে এমন অবস্থায় আছি যে নড়াচড়া করার শক্তিও পাচ্ছি না। আমার যে কাজিনটা এতক্ষণ বিছানায় ঘুমাচ্ছিল, সে ওই চিৎকারের ভারী গলা শুনে ধরফর করে উঠে বসলো। বড় চাচি তাকেও বললেন, তুই ওর সাথে বাইরে যা, তোরা দুজনে রুম থেকে এক্ষুনি বের হ, আমরা দেখছি বিষয়টা। আমি কোনো রকমে আমার ওই কাজিনকে ধরে টেনে হিচড়ে রুম থেকে বের হয়ে এলাম। বাইরে এসে আমরা দুজনই হাঁপাচ্ছিলাম। সেও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ পর রুমের দরজা খুলল। বড় চাচি বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এখন সে স্বাভাবিক হয়েছে, আর কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। তখনও সবার ভেতরে একটা থমথমে ভাব। আমি আমার কাজিনকে জিজ্ঞাসা করলাম, ভাই এসব কি দেখলাম আজকে? সেও পুরো ব্ল্যাঙ্ক।
তার জীবনেও সে এরকম কিছু কখনো দেখেনি। তখন চাচির ছেলে আমাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলল। সে বলল, ওই যে অস্তিত্বটা আজ চাচির উপর ভর করেছিল, এটা নাকি সেই অনেক আগে তার নানির সাথে থাকতো। নানির মৃত্যুর পর এটা চাচির কাছে চলে আসে, আর চাচির মৃত্যুর পর এটা নাকি চাচির মেয়ের কাছে যাবে, মানে আমার ওই কাজিনের কাছে। এভাবেই নাকি বংশ পরম্পরায় এটা চলতে থাকবে। এখন এটা আসলে কতটুকু সত্য বা এর পেছনে স্টোরিটা কি, সেটা আমরা কেউ পরিষ্কার করে জানতাম না, কিন্তু আমি নিজের চোখেই ভর করার ব্যাপারটা দেখেছিলাম, তাই বিশ্বাস করার ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। চাচির ছেলে আরো জানান, তাদের পরিচিত একজন খুব ভালো হুজুর আছেন, ওনার সাথে তাদের খুব ভালো সম্পর্ক। সেই হুজুর নাকি চাচির নিরাপত্তার জন্য একটা শক্ত হিসার বা গন্ডি করে দিয়েছিলেন, আর সাথে একটা তাবিজ দিয়েছিলেন। হুজুর বলেছিলেন যতদিন আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন ততদিন যেন এই তাবিজটা উনি নিজের শরীর থেকে আলাদা না করেন। তাবিজ সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছু ওনার ক্ষতি করতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি হবে? তাবিজটা তো পাওয়া যাচ্ছে না। চাচির ছেলে বলল, আম্মু তো এখন ঠিক আছে, হুজুরের সাথে কথা হয়েছে আমাদের। হুজুর বলেছেন তাবিজটা আমাদের ওই পুরোনো বাড়ির ভেতরেই কোথাও আছে, আমাদের গিয়ে ওটা খুঁজে নিয়ে আসতে হবে। এই কথাটা শোনার পর চাচির ছেলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাচুমাচি করে বলল, ভাই, এই খালি বাড়িতে একা যেতে আমার খুব ভয় করছে, আপনারা কয়েকজন আমার সাথে চলেন প্লিজ। আমরা তাকে সাহস দিলাম, ঠিক আছে চল, আমরা সবাই মিলেই যাব। তাদের ওই বাড়িটা ছিল ঢাকার মিরপুরে। ওটা ছিল একটা ফ্ল্যাট বাড়ি, তারা একেবারে টপ ফ্লোরে থাকতো। আমরা কয়েকজন মিলে সেখানে পৌঁছালাম। রাত তখন বেশ গভীর, চারদিকে একদম শুনশান। আমরা যখন ওই ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, আমার বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো। ওই বাড়ির পরিবেশটা এতই ভয়ঙ্কর ছিল যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। পুরো বিল্ডিং এর সব ফ্ল্যাটে কারেন্ট আছে, সব জায়গায় আলোতে ঝলমল, শুধু তাদের ওই ফ্ল্যাটটা ঘুটঘুটে অন্ধকার, যেন ওখানে আলোর কোনো অস্তিত্বই নেই। আমরা দরজার তালা খুলে ভেতরে পা রাখলাম, সাথে সাথেই এক অদ্ভুত কনকনে ঠান্ডা বাতাস আমাদের শরীরে এসে লাগলো, যেন কোনো বরফের গুহার ভেতরে ঢুকে পড়েছি আমরা। পুরো বাড়ি নিস্তব্ধ, এতই নিস্তব্ধ যে নিজেদের নিঃশ্বাসের শব্দ কানে বাজছিল। আমরা লাইটের সুইচ অন করার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাইটই জ্বলল না। আশেপাশে সব বাড়িতে কারেন্ট আছে, অথচ এই বাড়িতে কোনো বাতিও চলছে না। বিষয়টা আমাদের আতঙ্ক আরো বাড়িয়ে দিল। আর আবার আমার মাথায় ভেতরে চাচির ওই ভারী গলার আওয়াজটা বাজছিল, ওই তাবিজ তো আমি আমার সাথে করে নিয়ে গেছি। আমি ঢোক গিললাম, ভয় আমার পা দুটো যেন মেঝের সাথে আটকে গেল। আমি সামনে এগোতে পারছিলাম না। চাচির ছেলে আল্লাহ আল্লাহ করে নিজের পকেট থেকে মোবাইলটা বের করলো। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে সে একা একা ভেতর রুমের দিকে গেল। আমরা দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পর সে ফিরে এলো। মুখটা পুরো ঘামে ভিজে আছে, শীতেও সে ঘামছে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, কোথাও তো পেলাম না তাবিজটা, পুরো রুম খুঁজেছি। আমরা সবাই মিলে আবার সে হুজুরকে ফোন করলাম। হুজুরকে বিস্তারিত জানার পর তিনি ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর তিনি ফোনে একদম পিন পয়েন্ট করে একটা লোকেশন বলে দিলেন। বাবা, ওই রুমের ঠিক ডানের দিকে কোনায় যে পুরোনো আলমারিটা আছে, তার পেছনের দিকে দেখো, তাবিজটা ওখানেই পড়ে আছে। চাচির ছেলে আবার মোবাইলের আলো জ্বেলে ভেতরে গেল। এবার সে হুজুরের বলা জায়গাটাতেই খুঁজলো, আর আশ্চর্যের বিষয় হলো ঠিক ওখান থেকেই তাবিজটা পাওয়াও গেল। সে দৌড়ে তাবিজটা নিয়ে বাইরে বেরিয়ে এলো। আমরা যেন হাফ ছেড়ে বাঁচলাম। দ্রুত বিল্ডিং থেকে নেমে এলাম। ওই তাবিজটা চাচিকে আবার পরিয়ে দেওয়ার পর থেকে ওনার শরীর ভালোই চলছিল কিছুদিন। এটা তো গেল এই ঘটনার প্রথম পার্ট। এইবার আসি সেকেন্ড পার্টে। বেশ কিছুদিন পরের কথা, তখনও কোভিডের প্রকোপ পুরোপুরি শেষ হয়নি। আমাদের ইউনিভার্সিটির ক্লাসগুলো সব অনলাইনে হচ্ছিল। অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের খুবই চাপ ছিল। একদিন আমার ল্যাপটপে খুব ইম্পর্ট্যান্ট কিছু কাজ করার দরকার ছিল, কিন্তু আমাদের এলাকায় সকাল থেকে কারেন্ট ছিল না। প্রচুর বৃষ্টি হচ্ছিল সেদিন। আকাশ মেঘে একদম কালো হয়েছিল। কারেন্ট আসার কোনো নামগন্ধ নেই। আমি উপায় লিখে চাচিকে ফোন করলাম। চাচি, আপনাদের ওখানে কি কারেন্ট আছে? আমার খুব জরুরি একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কারেন্ট না এলে তো আমি বিপদে পড়ে যাব। চাচি খুব স্বাভাবিক গলাতেই বললেন, হ্যাঁ বাবা, আমাদের এখানে কারেন্ট আছে, তুমি চলে আসো, এখানে বসেই কাজ করো।
আমি আর দেরি না করে ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে তাদের বাসায় চলে গেলাম। সারাদিন বসে বসে নিজের কাজগুলো শেষ করলাম। কাজ শেষ হতে হতে একদম সন্ধ্যা পার হয়ে গেল। রাতে সবাই মিলে একসাথে বসে ডিনার করলাম। ডিনার শেষে আমি ড্রয়িং রুমে একটা সোফায় বসেছিলাম। আমার ঠিক পাশেই চাচি বসেছিলেন। আমরা সবাই মিলে খুব ক্যাজুয়ালি একটা টপিক নিয়ে গল্প করছিলাম। হঠাৎ আমি খেয়াল করলাম চাচির মুখটা আবার কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তিনি চোখের পাতা দ্রুত ফেলছেন আর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন। আমি বুঝতে পারলাম ওনার শরীরটা আবার খারাপ হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রুমের বাকি সবাই বিষয়টা পুরো ইগনোর করছিল। কেউ কোনো কথাই বলছিল না, যেন কিছুই হয়নি। আমি কিছু বলার আগে চাচি হঠাৎ করে একদম এলিয়ে পড়লেন। আবার সরাসরি তার মাথাটা আমার বাঁ কাঁধের উপর এসে পড়ল। আমি চমকে উঠলাম। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। আমি দ্রুত ওনাকে একটু সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। চাচি, চাচি কি হয়েছে আপনার? ওনার ছেলেরা মেয়েরা দ্রুত এগিয়ে এলো। তারা চাচিকে ধরে ভিতরের রুমে নিয়ে গেল। আমি তাদের পেছন পেছন গেলাম। রুমে শোয়ানোর পর হঠাৎ চাচি হাসতে শুরু করলেন। সেই একই রকম ক্রূর আর ভয়ঙ্কর হাসি। কিন্তু আবার তিনি কোনো কথা বলছিলেন না, শুধু হাসছিলেন একটানা। সেই হাসি পুরো ফাঁকা ফ্ল্যাটের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি জীবনে প্রথমবার এত কাছ থেকে এরকম একটা ভয়াবহ সিচুয়েশন ফেস করছিলাম। রাত তখন প্রায় 2টো বাজে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। এমন মেঘ ডাকছে যে মনে হচ্ছে আকাশ যেন ভেঙে পড়ে যাবে। আমি চাইলেও ওই দুর্যোগের মধ্যে বাড়ি ফিরে যেতে পারতাম না। আমরা সবাই ওই একটা রুমে জড়সড় হয়ে বসে রইলাম। আমি এক কোনায় বসে চাচির দিকে তাকিয়ে আছি। চাচি মাথা একটু নিচু করে বসে আছেন, চোখ দুটো শক্ত করে বন্ধ। ওনার মাথায় একটা সাদা ওড়না দেয়া, আর তিনি আগের মতোই সামনে পেছনে দুলছেন আর হাসছেন। ওনার ঠোঁটের কোনায় লেগে থাকা ওই অদ্ভুত হাসিটা দেখে আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। বেশ কিছুক্ষণ পর চাচির দুলুনিটা একটু কমলো। তখন ওনার ছেলেমেয়েরা ওনার সাথে, অর্থাৎ ওই জিনের সাথে কথা বলতে শুরু করলো। তারা জিজ্ঞাসা করলো, আপনি কেন এসেছেন আজকে? আপনাদের তো কোনো ক্ষতি হয়নি। আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। তারা এমনভাবে কথা বলছিল যেন কোনো পরিচিত মানুষের সাথে গল্প করছে। জিনটা কোনো সরাসরি উত্তর দিল না। তারা শুধু ইশারায় বা খুব ছোট ছোট টুকরো শব্দে কথা বলছিল। জানা গেল কোভিডের কারণে চাচির পরিবারে ফিনান্সিয়ালি কিছু প্রবলেম চলছিল। তারা এই ফ্ল্যাটের ভাড়া টানতে পারছিলেন না। তাই তারা চাচ্ছিল এই বাসাটা ছেড়ে দিয়ে একটু ছোট কোনো কম ভাড়ার কোনো বাসায় শিফট করতে। তারা অলরেডি কয়েকটা বাসাও দেখেছিল। চাচির মেয়ে জিনটাকে জিজ্ঞেস করলো, আমরা কিছুদিন আগে যে নতুন বাড়িটা দেখতে গিয়েছিলাম, ওই বাড়িটা কেমন? ওখানে কি আমরা শিফট করতে পারি? জিনটা খুব অদ্ভুত আর ভারী গলায় 2টো শব্দ বলল, ওই বাড়ি না। চাচির মেয়ে আবার জিজ্ঞাসা করলো, কেন? ওই বাড়িতে কি সমস্যা? জিনটা একটু রেগে গিয়ে বলল, না, সমস্যা আছে, ওখানে যাওয়া যাবে না। চাচির মেয়ে খুব বিনয়ের সাথে বলল, একটু বুঝিয়ে বলবেন প্লিজ, কি সমস্যা ওখানে? তখন জিনটা পরিষ্কার করে জানালো, তারা যে বাড়িটা দেখতে গিয়েছিল ওই বাড়িতে আগে থেকেই খুব খারাপ কোনো কিছুর বাস আছে। ওই বাড়িতে তাদের পরিবারের জন্য মোটেই মঙ্গলকর কিছু নেই। ওখানে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর তারা নিজেদের আরো কিছু পার্সোনাল বিষয় নিয়ে জিনের সাথে কথা বলল। এক পর্যায়ে চাচির মেয়ে আমাকে বলল, তোর কি কিছু জিজ্ঞেস করার আছে? থাকলে বলতে পারিস। আমি ভয়ে 2 পা পিছিয়ে গেলাম। না না, আমার কিছু জানার নেই। আপনারা শুধু দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে ভালো রাখেন। আর কিছুক্ষণ এসব অদ্ভুত কথোপকথন চলার পর চাচি হঠাৎ করে বিছানায় লুটিয়ে পড়লেন। পুরো জ্ঞান হারিয়ে ফেললেন। প্রায় 15 মিনিট পর ওনার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর চাচি শীতে কাঁপছিলেন। ওনার শরীরটা ভীষণ দুর্বল লাগছিল। আমরা ওনাকে গরম পানি আর কিছু খাবার খাইয়ে দিলাম। এই পুরো বিষয়টা আমার কাছে একটা স্বপ্নের মতো লাগছিল। চাচির ছেলে আমাকে পরে জানিয়েছিল এই জিনটা নাকি তাদের পরিবারের সুরক্ষার জন্যই আছে। কিন্তু আমার কোনো একটা বিষয় হজম হচ্ছিল না। আমার মনে হতো হয়তো এটা কোনো আশিক জিন যে চাচির প্রেমে পড়ে ওনার সাথে আটকে আছে আর সুরক্ষার দোহাই দিচ্ছে। আসল সত্যটা কি সেটা শুধু আল্লাহই ভালো জানেন। তবে যে অভিজ্ঞতা আমার হয়েছিল সেটা আমি জীবনেও ভুলতে পারবো না। এই তো গেল প্রথম ঘটনা। এরপর আমার সাথে আরো কিছু ঘটনা ঘটেছিল, আমি আপনাদের
এখন একটা সেকেন্ড ইনসিডেন্টের কথা বলবো। আমি আগে আমার ফ্যামিলির সাথে ক্যান্টনমেন্টের কাছাকাছি একটা এলাকায় থাকতাম। বছর দুয়েক আগে আমরা ওখান থেকে শিফট করে অন্য জায়গায় চলে এসেছি। এই ঘটনাটা ওই ক্যান্টনমেন্ট এলাকায় থাকার সময়ের ঘটনা। আমার এক কাজিন ছিল, সে পড়ালেখার জন্য লন্ডনে থাকতো। সে বয়স আমার চেয়ে কিছুটা বড় ছিল, কিন্তু আমাদের বন্ডিং ছিল খুব ভালো। সে একবার লন্ডন থেকে সরাসরি আমাদের বাসায় এসে উঠেছিল। আমাদের ওই ক্যান্টনমেন্টের বাসাতেই টানা 3-4 মাস সে ছিল। বেশ কয়েক বছর পর সে আবার দেশে ফিরে আসে। এবার তার দেশে আসার উদ্দেশ্য ছিল বিয়ে করা। তার ফার্স্ট ম্যারেজে কিছু পার্সোনাল ইস্যু ছিল, যার কারণে ডিভোর্স হয়ে যায়। এটা তার সেকেন্ড ম্যারেজ ছিল। বিয়ের অনুষ্ঠান ঢাকাতেই হচ্ছিল। আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম। বিয়ের কাজটা শেষ করে আমরা সবাই যখন বাসায় ফিরলাম, তখন রাত প্রায় 1টা বাজে। বাসায় এসে কাজিন আমাকে বলল, ভাই ঘরে বসে থাকতে ভালো লাগছে না, চল একটু বাইরে থেকে ঘুরে আসি, সেলিব্রেট করাও তো দরকার, তাই না? আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে চলেন, আমরা বাইরে গিয়ে চাটা খেয়ে আসি। আমি গাড়ি বের করলাম। আমরা দুজন মিলে বাসা থেকে বের হয়ে গুলশানের দিকে গেলাম। সেখানে গিয়ে চা খেলাম, টুকটাক কিছু খাবার খেলাম। ফেরার পথে আমরা গাড়িতে বসে গল্প করছিলাম। আমার ভেতরে হঠাৎ করে ভূত প্রেত নিয়ে কথা বলার একটা কৌতূহল জাগলো। আমি কাজিনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো অনেক দেশে থেকেছেন, কখনো কি প্যারানর্মাল বা অদ্ভুত কিছু ফেস করেছেন লাইফে? কাজিন হাসলো, লন্ডনে থাকতেও ফেস করেছি, আবার দেশে থাকতেও করেছি। তোর সাথে কখনো কিছু হয়েছে নাকি? আমি তখন ওনাকে আমার চাচির ঘটনার ডিটেলসে বললাম, আর এটাও বললাম যে আমরা এখন ক্যান্টনমেন্টের যে এলাকায় থাকি, ওই এলাকা নিয়েও আমি অনেক ভৌতিক ঘটনা শুনেছি। কথা বলতে বলতে আমরা ক্যান্টনমেন্টের মেইন গেটের কাছাকাছি চলে এলাম। আপনারা যারা ক্যান্টনমেন্ট এলাকার থাকেন তারা সেটা রুলস জানেন, তারা হয়তো বুঝবেন ওখানে এন্ট্রি করাটা বেশ ঝামেলার। আমার কাজিন যেহেতু বাইরে থেকে এসেছিল, আমি তার জন্য 3 দিনের একটা গেস্ট পাস বানিয়ে রেখেছিলাম। ক্যান্টনমেন্টের ভেতরে যাওয়ার অনেকগুলো চেকপোস্ট আছে। আমরা চেকপোস্ট 2 দিয়ে এন্ট্রি করলাম। ওই চেকপোস্টটা এয়ারপোর্টের খুব কাছাকাছি। রাত তখন প্রায় 2টো বেজে গেছে। চারপাশ একদম শান্ত, শুনশান নীরবতা, কোথাও কোনো জনমানুষ নেই। আমরা ভৌতিক গল্প করতে করতেই ভেতরে ঢুকছিলাম। কাজিন হঠাৎ খুব এক্সাইটেড হয়ে বলল, তোর ওই ভূতের গল্প শুনে আমার খুব অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। কালকে রাতে তো আমরা ফ্রি আছি, চল কাল রাতে একটা পুরো ক্যান্টনমেন্ট এলাকাটা এক্সপ্লোর করি, দেখবো সত্যি সত্যি কোনো ভূত আছে কিনা। আমি প্রথমে একটু ভয় পেলেও রাজি হয়ে গেলাম। ঠিক আছে চলেন, কাল রাতে বের হব। চেকপোস্টটা পার হওয়ার পর আমরা বাঁ দিকে মোড় নিলাম। রাস্তাটা খুটখুটে অন্ধকার, আশেপাশে তেমন কোনো লাইটও ছিল না। আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম। আমি খুব রিল্যাক্স মোডেই ড্রাইভ করছিলাম। হঠাৎ করে আমার বুকের ভেতরটা কেমন যেন করতে শুরু করলো। আমি গাড়ির হেডলাইটের আলোতে স্পষ্ট দেখলাম রাস্তা ঠিক মাঝখানে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। আমি চোখ কচলে আবার তাকালাম। হ্যাঁ, একটা বাচ্চাই তো, কিন্তু অদ্ভুত বিষয় হলো আমি বাচ্চাটার মুখ দেখতে পাচ্ছিলাম না। তার পরনে কি কাপড় ছিল সেটাও বুঝতে পারছিলাম না। শুধু একটা ব্ল্যাক ছায়া, একটা মানবাকৃতির নিকষ কালো অবয়ব। কাজিনকে আমি বললাম, ভাই আপনি কি বাচ্চারা দেখতে পাচ্ছেন? কাজিন খুব স্বাভাবিক গলায় বলল, কই, আমি তো কিছু দেখিনি, কিসের বাচ্চা? আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। ভাই ফাজলামো করবেন না তো, ওই তো বাচ্চা দৌড়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেল, আপনি দেখেননি? কাজিন একটু বিরক্ত হয়ে বলল, আরে ভাই আমি তো সামনের দিকেই তাকিয়েছিলাম, আমি তো কোনো বাচ্চা টাচ্চা দেখিনি। তুই কালকে অ্যাডভেঞ্চারের কথা ভেবে এখন থেকে ভয় পাচ্ছিস? আমার সাথে মজা করিস না। আমি কসম খেয়ে বললাম, আল্লাহর কসম ভাই, আমি নিজের চোখে দেখেছি একটা বাচ্চা দৌড়ে গেল। আপনি বিলিভ করেন আমাকে? আমার অবস্থা দেখে কাজিন হয়তো একটু সিরিয়াস হলো। আমার তখন শীতের রাতেও কপাল দিয়ে ঘাম ঝরছে, গায়ের সব লোম দাঁড়া হয়ে গিয়েছে, পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। আমি আর ডানে বায়ে কোনো দিকে তাকালাম না। দ্রুত গাড়ি চালানো শুরু করলাম। কোনো রকমে বাসায় এসে পৌঁছালাম। বাসায় আসার পর থেকে আমার ভেতরে একটা অদ্ভুত প্যারানয়ে কাজ করতে শুরু করলো। আমার মনে হতো ওই বাচ্চার ছায়াটা বোধহয় আমার সাথে করেই বাসায় চলে এসেছে। আমি নিজের রুমে একা থাকতাম, আর আমার মনে হতো কেউ একজন পেছন থেকে আমাকে দেখছে। রুমে একা থাকলেও মনে হতো আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। আমি ভয় পেতাম, প্রচন্ড ভয়। ঘামে শরীর ভিজে যেত। প্রায় 2-3 দিন আমার একই অবস্থা ছিল। আমি কাউকে কিচ্ছু বলিনি, শুধু আল্লাহ আল্লাহ করে নামাজ পড়তাম আর দোয়া করতাম,
আস্তে আস্তে 2-3 দিন পর আমার এই ভয়টা কেটে যায়। আমি আবার স্বাভাবিক হতে শুরু করি। কিন্তু ওই রাতে আমি রাস্তায় যা দেখেছিলাম সেটা কোনো মানুষের বাচ্চা ছিল না, যা আমি শিওর। আমি আজও খুব স্ট্রংলি এটা বিলিভ করি। আমার কাছে আরো অনেক ছোট ছোট ঘটনা আছে আমাদের এই এলাকায় নিয়ে। আমি সময় পেলে সেই ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করব। মাঝে মাঝে এরকম হয়, আমি কাজিনদের সাথে বসে বসে গল্প করছি, আমাকে তারা জিজ্ঞাসা করে, আমি তাদেরকে বলি, তারা বলে, কি রে, তুই তো 4-5 মিনিট আগে এখানে ছিলি, এই মসজিদের দোতলা নিয়ে অনেক কথা শুনি, তুই কি কোনো কিছু খেয়াল করেছিস? হ্যাঁ, তারা আমাদের বাড়ির ঠিক কাছে একটা মসজিদ নিয়ে কথা বলতো। আমার কাজিনরা এই মসজিদ সম্বন্ধে অনেক কিছু শুনেছে, যদিও আমি এসব অনেক কিছু দেখার পরও মসজিদে এ ধরনের কিছু হতে পারে বলে বিলিভ করি না। আমি নড়ে চড়ে বসতাম, আমি তাদেরকে বলতাম, কি হয়েছে বলতো? তারা বলতো, কালকে এখানে কয়েকজন নতুন ইতিকাফে বসেছে, ওদের বয়স বেশি না, 18-19 হবে। ওরা আসলে ইতিকাফের চেয়ে আড্ডাই বেশি দিচ্ছিল মনে হচ্ছে। সাথে করে ল্যাপটপ, ইয়ারবড, ওয়াইফাই রাউটার সব নিয়ে এসেছিল। রাতে বসে ইউটিউব দেখতো আর হাসাহাসি করতো। আমি বলতাম, তাতে কি হয়েছে? কাজিন বলল, মসজিদের ইমাম সাহেব ওদেরকে কড়া নিষেধ করে দিয়েছিলেন রাতের বেলা যেন কেউ ভুলেও দোতলায় না যায়, কারণ দোতলার জায়গাটা খুব অন্যরকম। কিন্তু ওই ছেলের ইমাম সাহেবের কথার কোনো পাত্তা দেয়নি। ওরা মজা করে মাঝরাতে ওই দোতলায় উঠে যায়। তারপর ওরা দোতলায় গিয়ে ইচ্ছে মতো শোরগোল করে, হাসাহাসি করে, তারপর ওখানে বিছানায় করে ঘুমিয়ে পড়ে। রাত তখন প্রায় 3টার মতো। হঠাৎ করে ওই ছেলেদের মধ্যে একটা ছেলে ঘুম থেকে উঠে পাগলের মতো আচরণ করতে শুরু করে। আমি আগ্রহ নিয়ে শুনছিলাম। কাজিন বলল, ছেলেটার গলার আওয়াজ পুরো পাল্টে গিয়েছিল। সে পুরো দোতলা ফ্লোরের এ মাথা থেকে ও মাথা দৌড়াচ্ছিল আর হঠাৎ করে ডিগবাজি খাচ্ছিল। সবচেয়ে ভয়াবহ ব্যাপার ছিল ওর চোখ দুটো একদম টকটকে লাল হয়েছিল। চোখ দুটো সে এমন সব ভাষায় চিল্লাচিল্লি করে কথা বলছিল যে আমরা কেউ বুঝতে পারছিলাম না। তারপর কি হলো আমি জিজ্ঞাসা করলাম। মসজিদের ইমাম সাহেব আর কয়েকজন বয়স্ক মুসল্লি দৌড়ে দোতলায় যান। ওনারা অনেক কষ্টে ছেলেটাকে ধরে নিচে নিয়ে আসেন। ছেলেটাকে অসম্ভব জোর ছিল, 4-5 জন মিলে ওনাকে আটকে রাখতে পারছিল না। ইমাম সাহেব ওর মাথায় হাত রেখে অনেকক্ষণ সূরা তিলাওয়াত করার পর ছেলেটা হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। জ্ঞান ফেরার পর ছেলেটা কি বলল? কাজে একটা দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটা যখন চোখ মেলল তখনও পুরো স্বাভাবিক। ওকে যখন জিজ্ঞাসা করা হলো যে রাতে কি হয়েছিল, ছেলেটা অবাক হয়ে বলল, আমি তো কিছুই জানি না, আমি তো ঘুমিয়েছিলাম, তবে আমি খুব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? ছেলেটা বলল, ও স্বপ্নে দেখেছে একটা খুব বিভৎস চেহারার মহিলা ওর সামনে এসে দাঁড়িয়েছে আর প্রচন্ড রাগী গলায় ওকে বলছে, তোরা এত রাতে এসে আমাদের ঘুম নষ্ট করছিস কেন? তোদেরকে আজ আমি ছাড়বো না। কাজিন আমার দিকে তাকিয়ে বলল, ভাই, ছেলেটা ভাবছে ওটা স্বপ্ন, কিন্তু আমরা সবাই নিজের চোখে দেখেছি ও দোতলায় কি তাণ্ডবটাই না চালিয়েছে। আমি চুপ করে শুনছিলাম। আসলে আমাদের চারপাশে এমন অনেক কিছুই থাকে যা আমরা সাধারণত চোখে দেখতে পাই না, কিন্তু তার মানে এই নয় যে তাদের কোনো অস্তিত্ব নেই। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। আমি আগেই বলেছি আমার কাছে আরো কিছু ছোট ছোট ঘটনা রয়েছে যা আমি ভবিষ্যতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি খুব দ্রুত নতুন কোনো ঘটনা নিয়ে নতুন কোনো এপিসোডে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকের মতো বিদায় নিতে হবে, কথা হবে আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।